আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আমাদের এটা হচ্ছে শেষ লেকচার আজকে, অর্থাৎ এর আগের গত 11টা লেকচার, এটা সম্ভবত 12তম লেকচার। 11টা লেকচারে আমরা একেবারে পুরো চ্যাপ্টারটাকে বেসিক থেকে বেসিক যে কনসেপ্টগুলো আছে, কনসেপ্ট ভিত্তিক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন বেসড যে প্রশ্নগুলো, একাডেমিকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, আমরা ওরকম আলাদা আলাদা করে টপিক ভিত্তিক সিকিউগুলো সলভ করাইছি। আজকে আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট টপিক, অর্থাৎ গতদিন আমরা যেটা পড়ছিলাম সরল দোলকের যে টপিকটা ছিল এবং কাজ শক্তি উপপাদ্য, এটা আমরা গত ক্লাসে বেসিকটা পড়ছি এবং একটা সিকিউ আমি সলভ করেছিলাম গত ক্লাসটাতে। আরেকটা সিকিউ তোমাদেরকে সলভ করতে বলছিলাম, এই যে এখানে যেটা আছে প্রথম নাম্বার ময়মনসিংহ বোর্ডের এই প্রশ্নটা আমি তোমাদেরকে চেষ্টা করতে বলছিলাম। তো আজকে আমরা ওই প্রশ্নটাও সলভ করাই দিব, পাশাপাশি আমি আরও 2টা প্রশ্ন রাখছি। টোটাল এই 3টা প্রশ্ন আজকে আমরা সলভ করব এবং এই সিকিউ 3টার মধ্য দিয়ে বা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের কাজ ক্ষমতা শক্তি যে অধ্যায়টা ছিল, এই অধ্যায়টার আমরা একাডেমিক যে বিষয়গুলো বা একটা চ্যাপ্টার বেসিক সহকারে যেভাবে পড়তে হবে একাডেমিকের জন্য, আমরা সেভাবে পুরো চ্যাপ্টারটাকে কাভার করছি 12টা লেকচারে। এই 12টা লেকচারের পর আমি আরও 2টা লেকচার আপলোড করব আলাদা করে, সেগুলো হচ্ছে একাডেমিকের বাইরে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসছে বা যে প্রবলেমগুলো আসছে, বিশেষ করে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট এগুলাতে, পাশাপাশি ঢাবিতে বা রিটেনে যে প্রশ্নগুলো আসে বা যেগুলা বিগত সালে আসছে, আমরা ওইগুলোর উপর আলাদা করে 2টা কি করব লেকচার আপলোড করব, যেটা শুধু ইঞ্জিনিয়ারিং বেসড কোয়েশ্চেন সলভিং অথবা অ্যাডমিশনে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কেমন আসছে কোন কোন টপিক থেকে এবং সেগুলো কিভাবে সলভ করতে হবে, আমরা ওই জন্য আলাদা করে 2টা লেকচার আপলোড করব। তাহলে আজকের লেকচারটাই অফিসিয়ালি এই চ্যাপ্টারের শেষ লেকচার আমাদের জন্য। চলো তাইলে আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে। এটা আমি গতদিনও উদ্দীপকটা লিখছিলাম, বাট সময় স্বল্পতার কারণে আমি আসলে এটা করাই দিই নাই তখন। দোলকের একটা সিকিউ আমরা ওই দিন সলভ করছিলাম। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, দোলক রিলেটেড তুমি 2 ধরনের উদ্দীপক থেকে কোয়েশ্চেন পাইতে পারো, অর্থাৎ 2টা সিকিউ বা 2 ধরনের সিকিউ করলেই দোলকের আর কোনো টাইপ বাকি থাকে না। একটা টাইপ হচ্ছে গত লেকচারে যেটা করাইছিলাম, অর্থাৎ তোমাদের নিশ্চয় মনে থাকার কথা, গত লেকচারে হচ্ছে আমরা দোলকের একটা ম্যাথ সলভ করছিলাম, এই টাইপের উদ্দীপক ছিল, এই যে এরকম টাইপের, যেখানে এই টাইপের, যেখানে হচ্ছে মূলত এই যে এই মানগুলো দেওয়া ছিল এই টাইপের, এই যে এখান থেকে এই অংশ, এখান থেকে এই অংশ, এইরকম ভ্যালুগুলো দেওয়া ছিল। গত লেকচার যারা করছো এই সিকিউ সলভটা আমি করাই দিয়েছিলাম, এটা সলভ করাই দিয়েছিলাম তোমাদেরকে। এই ধরনের একটা আরেকটা দোলকের প্রশ্ন আছে যেটা হচ্ছে এরকম, যেখানে এই ভ্যালুগুলো দেওয়া থাকে না, ওইখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে বা কোণের মান দেওয়া থাকে, ওইটা থেকে আমাদেরকে সলভ করতে হয়। তো এই ধরনের প্রশ্নটা বেসিক্যালি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সলভ করে, তোমরা নিশ্চয় যারা করছো মনে আছে। আমরা এগুলাকে সমকোণ ত্রিভুজ কনসিডার করে এখান থেকে কি ভূমির মান বা লম্বের মান, অতিভুজের পিথাগোরাসের যে উপপাদ্য সেটা থেকে আমরা এই যে ভ্যালুগুলো বের করতাম, বিশেষ করে লম্বটা। আর এই ধরনের সিকিউতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব না, আমরা এখানে ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, সাইন কজের যে ভ্যালু, লম্ব অতিভুজের যে সম্পর্ক, লতি ভূতি লঘু, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তোমরা 9-10-এ পড়ছো এগুলা, এই ধরনের ভ্যালুগুলো দিয়ে বা অ্যাঙ্গেল থাকলে আমরা উপপাদ্য দিয়ে সলভ করি না, তখন সাইন কস ট্যান এই ভ্যালুগুলো দিয়ে মূলত আমরা এখান থেকে মানগুলো বের করে নিই। তো এই 2টা টাইপ, মূলত এটা একটা টাইপ যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করা হয় এখানের ভ্যালুগুলা, আর এটা হচ্ছে কি কোণের মানের উপর ডিপেন্ড করে। এই তো এই 2টা ক্যাটাগরি বা 2টা টাইপ যদি তোমরা করে ফেলো, তাহলে দোলকের যে ম্যাথগুলো আছে গতিশক্তি বিভব শক্তি নির্ণয়, এগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। এটা আমরা গত ক্লাসে করছিলাম, আজকে আমরা এটা সলভ করব। আচ্ছা, তাহলে তো চলো তাহলে আমরা মূলত এটা কিভাবে করতে হবে একটু দেখি। আর ম্যাথ শুরু করার আগে আমি তোমাদেরকে আরেকবার একটু করে জিনিসটা রিক্যাপ করাই দিতে চাচ্ছি, সেটা হলো আমরা যখন দোলকের বিভিন্ন পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি বের করতে বলবে, আমাদের এই বেসিকটা অবশ্যই জানতে হবে, বিভব শক্তি কোন বিন্দু থেকে কনসিডার করা লাগবে আর গতিশক্তি কোন বিন্দু থেকে কনসিডার করা লাগবে। একটু বলি, 2টা লাইন মনে রাখবা, কত লেকচার অলরেডি লিখে দিয়েছিলাম। বিভব শক্তি কনসিডার করব সবসময় সাম্যাবস্থান থেকে, আমাকে যেই বিন্দুতে বিভব শক্তিটা বের করতে দিবে সাম্যাবস্থান থেকে ওই বিন্দুর দূরত্বটাই হবে এইচ এর ভ্যালু। তাহলে বিভব শক্তির বেলায় সাম্যাবস্থান থেকে বিন্দুর দূরত্বটাকে কনসিডার করতে হবে, আর গতিশক্তির বেলায় যে বিন্দুর গতিশক্তি বের করতে দিবে দোলকের একটা সর্বোচ্চ বিন্দু থাকবে, ওই সর্বোচ্চ বিন্দু থেকে ওই বিন্দুর গতিশক্তির জন্য এইচটা বের করতে হবে। অর্থাৎ
যখন বিভব শক্তি বলবে তখন সাম্যাবস্থান থেকে দূরত্ব হিসাব করব, আর যখন গতিশক্তি বলবে তখন সর্বোচ্চ বিন্দু থেকে গতি হিসাব করব, তখন সাম্যাবস্থান থেকে নেওয়া যাবে না। এই দুইটা লাইন যদি মনে রাখতে পারো সুন্দর করে, আর বাদ বাকিগুলো আমরা এখানে করে ফেলবো। জাস্ট এই বেসিকটা যেন কোনোভাবেই মাথা থেকে বের না হয়, কেমন? চলো তাইলে একটু উদ্দীপকটা দেখা যাক। নিশ্চয়ই সুন্দর মতো দেখতে পাচ্ছ সবাই চিত্রটা। এখানে হচ্ছে এই যে প্রথম যেটা বি সাম্য বিন্দু বলে দিছে, তার মানে হচ্ছে এই যে বিন্দুটা আছে বা এই রেখাটা আছে, এটাই হলো মূলত কি, আমরা একটা কাজ করি, এটাকে ও বিন্দু কনসিডার করি, মূল বিন্দুটাকে ও ধরে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ও বি যেটা আছে এটা হলো সাম্যাবস্থা, দোলকটা ও বিতে কিভাবে আছে, সাম্যাবস্থায় আছে। এবং ও বি এর যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে L 2 মিটার। L মানে কি, কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলকের যেটা কার্যকরী দৈর্ঘ্য তাকে L দিয়ে প্রকাশ করে, তাহলে L এর ভ্যালু 2। তাহলে এখানে ওডি, ওসি, ওএ সবগুলাই কিন্তু 2 মিটার করে, কারণ এই সবগুলাই হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য। বাট এই অবস্থানগুলো হচ্ছে দোলকের বিভিন্ন অবস্থান শো করতেছে। তো তুমি যদি দোলকের অবস্থান চেঞ্জ করো, এতে করে তো দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওডি, ওসি এগুলো সবগুলোর মান কি, সেম, কিন্তু 2 মিটার করে। তারপরে এই যে কোণ দেওয়া আছে, দেখো বি এবং সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30, এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 60, এটা দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাকে যেটা বলছে সেটা হলো এ এবং ডি হচ্ছে সর্বোচ্চ বিন্দু বলে দিছে, বি হচ্ছে সাম্য বিন্দু, আর ডি এবং এ মানে এটাও হচ্ছে এদিক থেকে সর্বোচ্চ পয়েন্ট, আর এদিক থেকে সর্বোচ্চ বিন্দু হচ্ছে ডি, মানে ডি এর উপরে আর দোলকটা যাচ্ছে না, এটা সর্বোচ্চ, এটা থেকে আবার নিচে আসবে। ঠিক একইভাবে এর উপরে আর দোলকটা যাবে না, এ থেকে নিচের দিকে আসবে। তাহলে এগুলো হলো সর্বোচ্চ বিন্দু। আর তোমাদের নিশ্চয় এটা মনে আছে, সর্বোচ্চ বিন্দুতে বেগের মান সবসময় কি হয়, শূন্য হয়, এবং সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তিও কি হয়, শূন্য হয়। বুঝতে পারছি? যাতে আমরা গত লেকচারে বেসিকে বলছিলাম এগুলো। প্রথম প্রশ্ন, এ বিন্দুতে দোলকের বিভব শক্তি কি করো, নির্ণয় করো। তাহলে এ বিন্দুতে দোলকটির কি নির্ণয় করতে বলছে, বিভব শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ বিন্দুতে দোলকের বিভব শক্তি কিভাবে নির্ণয় করব? প্রথমত একটু আমি জাস্ট এ বিন্দুর জন্য চিত্রটা আঁকাচ্ছি, আমি পুরো চিত্রটা আঁকবো না, শুধু গ এর জন্য যতটুকু দরকার আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। চলো তাহলে আমরা এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করি, সরি বিভব শক্তি বলছে। তাহলে এটা হলো আমাদের দোলকটা, যেটা হচ্ছে ওবি। এবার এখান থেকে এ হচ্ছে এখানে, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এই মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কত, 60 ডিগ্রি। এইটুকু হলো আমার উদ্দীপক। আমি শুধু এই পাশে আঁকাইছি, গ নাম্বারের জন্য শুধু এইটুক দরকার, এই পাশেরটা তো লাগবে না চিত্র, আমি এইটুক লাগাইছি। তাহলে এবার বিভব শক্তি বের করতে বলছে। আমরা তো জানি এ হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, সর্বোচ্চ বিন্দু, ওইখানে অবশ্যই গতিশক্তি থাকবে না, ওইখানে শুধু বিভব শক্তি কাজ করে। তো বিভব শক্তির বেলায় আমরা নিশ্চয় পড়ছিলাম, বিভব শক্তির ফর্মুলা যদি আমি তোমাদেরকে একটু বলি, ইপি ইকুয়াল টু mgh, সবাই জানো এটা। তো এম এর ভ্যালু দেওয়া আছে 4 কেজি, জি এর মানও আমরা জানি 9.8, এইচটা কত হবে এটাই হচ্ছে ম্যাথ। আসলে এইচ বের করাটাই হচ্ছে এখানে মূল অংশ। এইচ কোনটা হবে, এই দোলকটা এইখান থেকে কোথায় গেছে, এখানে গেছে। তো আমরা এইচ কিন্তু বক্রপথে হিসাব করতে পারি না, এইচ হচ্ছে উলম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব যেটা। তো বি থেকে এতে যাওয়ার জন্য তার লম্ব দূরত্ব কত, এটা বুঝতে গেলে এ বিন্দু থেকে আমরা এখানে একটা কি টানবো, লম্ব টানবো। এই যে এ বিন্দু থেকে এখানে একটা কি টানবো, লম্ব। এবং এইটার নাম যদি আমরা মনে করো দিলাম, এখানে ডি যেহেতু আছে আরেকটা কিছু নাম দেই, ধরো কি নাম দেবো, ই নাম দিই, ই। তাহলে ভালো করে বুঝবা আমার রেড মার্কারটা কোথায় আছে, একটু ভালো করে বুঝবা, এদিকে মনোযোগী হও সবাই, একটু মনোযোগ দাও। এটা হলো আমার ই বিন্দু, এই পয়েন্টটা। তাহলে বি থেকে এতে যাওয়ার জন্য দোলকটার লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব হচ্ছে ঠিক একটু বিই পরিমাণ, লম্ব দূরত্ব হচ্ছে কোন পরিমাণ, বিই পরিমাণ। অর্থাৎ বি থেকে সাম্যাবস্থা থেকে এ বিন্দুতে দোলকটা যাওয়ার জন্য বা যেতে এতটুকু লম্ব দূরত্ব কি করে, অতিক্রম করে। এবং লম্ব দূরত্বের মানটাই আমরা এইচ হিসাবে কি করি, কাউন্ট করি। সো আমাকে এখানে কি করতে হবে, বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমার দরকার কি, বি এর ভ্যালু। এখন বি কিভাবে পাইতে পারি, আমি কিন্তু ও বি এর ভ্যালুটা জানি, ও বি হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এবং কার্যকরী দৈর্ঘ্য কত দিছে, 2 মিটার। তাহলে আমি যদি ও বি এর ভ্যালুটা জানি, আমাকে কষ্ট করে ওইটা বাইর করতে হবে। এই যে একটু যদি চিত্রের দিকে তাকাও, দেখো ও থেকে ই পর্যন্ত এই ভ্যালুটা যদি বের করতে পারি, তাহলে টোটাল ও বি থেকে যদি তুমি ওইটা বাদ দিয়ে দাও, তুমি বি এর মানটা পেয়ে যাবে। অর্থাৎ আমাদের যতটুকু অংশ দরকার বিই, সেটা কেমনে বের করব, ও
ওইটাকে বাদ দিব কত থেকে, ওবি থেকে। তো ওবি তো আমার কাছে আছে, আমার কাছে নাই কোনটা, ওই। সো আমরা ওইটা বের করার ট্রাই করব। কথা বুঝাইতে পারছি? চলো তাইলে ওইটা কিভাবে বের করতে হবে এবার বলি। দেখো তো ও ই এ এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? ত্রিভুজ ও ই এ এটা একটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্কগুলো আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ওইগুলো আমরা ইউজ করতে পারি যেহেতু সমকোণী ত্রিভুজ হয়েছে এটা। তাইলে এখন আমাদের কাছে কি কি আছে একটু যদি দেখি আমরা। আমার কাছে একটা থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে থিটার বিপরীতেরটা অবশ্যই হচ্ছে লম্ব, আর এই যে সমকোণের বিপরীত ও এ এটা হচ্ছে অতিভুজ। এখন আমাকে বলো ও এর মান কত? ও এর মান কত? 2 মিটার না? কারণ কি, ও বি যতটুকু ও এও তো ততটুকু। এটা কার্যকরী দৈর্ঘ্য না? শুধু দোলকটাকে এখান থেকে তুমি এখানে সরাই ফেলছো, তাতে করে তো দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। সো ও বি এর মান যত, ও এর মানও কি তত। তাহলে ও এর মান হচ্ছে 2 মিটার। তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজে অতিভুজের ভ্যালুটা আমি জানি, অতিভুজ 2। তাহলে আমাকে বের করতে হবে কার? ভূমির ভ্যালু। এটা তো লম্ব, এইটা তো লম্ব, তো লম্ব তো আমার দরকার নাই, আমার দরকার কি? ওই। ওই হচ্ছে ত্রিভুজের ভূমি। তাহলে ভূমি আর অতিভুজ, অতিভুজ জানি, ভূমি বের করব। অতিভুজ আর ভূমি নিয়ে কে কাজ করে? অতিভুজ আর ভূমি নিয়ে কাজ করে কস। তাহলে আমরা বসাবো কস থিটা। তো থিটার ভ্যালু কত? 60। আমরা 60 বসাই দিলাম। এবার কসের ভ্যালু কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ওই, অতিভুজ হচ্ছে ও এ। তাহলে cos 60 এর মান হচ্ছে কত? হাফ। sin 30 হাফ, cos 60 হাফ। তাহলে ওই আমরা বের করব। ও এর মান হচ্ছে কত? 2। এই যে এখানে আছে ও এর মান, ও এর মান হচ্ছে 2। 2 এ 2 এ যদি কাটা চলে যায়, ও এর ভ্যালু পাচ্ছি আমরা কয় মিটার? 1 মিটার। এই যে আমাদের কাছে ওইটা বের হয়ে গেছে, আমরা যেটা আমাদের যেটা দরকার ছিল। তাহলে আমরা এখন ওইর সাহায্য নিয়ে বিটাকে বের করতে পারবো। তাহলে এবার একটু যদি আমরা উপরের ভ্যালুটা দেখাই, ওইটা মুছে দিলাম। তাহলে এবার আমাদের যেটা দরকার বিই, যেটা আমাদের লম্ব দূরত্ব, অর্থাৎ বি থেকে দোলকটা এতে যাওয়ার জন্য লম্ব দূরত্ব হচ্ছে বিই পরিমাণ। তাহলে বিই কেমনে বের করব? এটা বের করব ও বি থেকে ওইটাকে বাদ দিয়ে দিব। ও বির মান কত? কার্যকরী দৈর্ঘ্য 2 মিটার, আর ওই আমরা এখন বের করলাম 1 মিটার। তাহলে বি এর মান হবে কত? 1 মিটার। এই যে এইচ এর মান পেয়ে গেছি, এটাই আমার এইচ এর ভ্যালু। এবার গতিশক্তি বের করা কোনো বিষয়, ইপি ইকুয়াল টু mgh। তাহলে m এর মান কত? উদ্দীপকে আছে 4 কেজি, ইন্টু জি কত? 9.8, h কত? 1 মিটার। তাহলে 4 ইন্টু 9.8 কত হয়? 4 ইন্টু 9.8 হচ্ছে 39.2, 39.2 জুল। তাহলে সর্বোচ্চ বিন্দু যেটা এ বিন্দু, এই বিন্দুতে আমার যেটা বিভব শক্তি সেটা হচ্ছে কত? 39.2 মিটার, সরি মিটার বলতেছি, জুল। 39.2 জুল, সেটা হলো এ বিন্দুর কি বিভব শক্তি। ওইটাই আবার এ বিন্দুর মোট শক্তিও বলা যায়, কারণ এ বিন্দুতে তো গতিশক্তি নাই, কারণ সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য, কারণ বেগের মান শূন্য হয়। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি যেটা, মোট শক্তিও কি সেটাই। তো প্রশ্ন যদি তোমাকে বিভব শক্তি না বলে কোনো সময় মোট শক্তি বের করতে বলো সর্বোচ্চ বিন্দুতে, তাহলেও তুমি মনে রাখবা সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি যে কথা, বিভব শক্তিও একই কথা, কারণ এখানে তো গতিশক্তির কোনো মান থাকে না। এই হচ্ছে আমাদের গ নাম্বারটার অ্যান্সার। বুঝছো আশা করি? তো আমি বলি আগেরটার সাথে এই ম্যাথের পার্থক্য কোথায়? আগেও আমরা এইচ বের করতাম, এখনও আমরা এইচ বের করতেছি, বাট এটার আগে যে প্রশ্নটা আমি সলভ করেছিলাম ওটাতে এইচ কেমনে বের করতাম? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওইখান থেকে বের করতাম। আর এখানে বের করতেছি ত্রিকোণমিতিক অনুপাতের যেটা সম্পর্ক, সাইন কস ট্যান, এই ভ্যালুগুলো দিয়ে, কারণ এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে এই দুই ধরনের উদ্দীপক থেকে তোমাকে প্রশ্ন করলে করবে, যদি দোলক থেকে করে। একটা হলো অ্যাঙ্গেল দিয়ে, অথবা হচ্ছে কি ওই যে লম্বের মান মানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, এটা যে কোনো একটা। তাহলে বলো তো এই জিনিসটা ভালো মতো বুঝছি কিনা? আমরা গ নাম্বারটা যদি ভালো মতো বুঝে থাকি, এবার আমরা কোথায় যাব? ঘতে। তো যারা গ বুঝছো, ঘ খুব বেশি ঝামেলা হবে না, একই রকম, প্রায় একই রকমের কি ম্যাথ, খুব বেশি প্রবলেম এখানে হবে না। তাহলে আসো আমরা এটা কিভাবে করতে পারি একটু দেখি। একটা প্রশ্ন দেখি। প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে দোলকটির গতিশক্তি এবং বিভব শক্তি কি করো? তুলনা করো। তাহলে এবার প্রশ্ন এই সাইডে। ঘ নাম্বারের জন্য আমরা শুধু এদিকের অংশটা নিয়ে হিসাব করব, সি বিন্দুতে। তাহলে সি কিন্তু এমন একটা বিন্দু
যেটা সাম্যাবস্থায়ও নয় আবার সর্বোচ্চ বিন্দুতেও নয়, এদের মাঝামাঝি। তাহলে এদের মাঝামাঝি যে বিন্দুগুলা, এটাতে গতিশক্তিও থাকবে, এটাতে বিভব শক্তিও থাকবে। তাহলে বিভব শক্তি আমরা ইজিলি 30 ডিগ্রি দিয়ে এটার যে লম্ব দূরত্ব সেটা বের করব, সেটা দিয়ে বিভব শক্তি বের করব। তাহলে আবার একটু বলতেছি, বিভব শক্তির বেলায় বিভব শক্তি যখন নির্ণয় করবা সি বিন্দুর জন্য, তখন সাম্যাবস্থান থেকে দূরত্ব হিসাব করতে হবে। আর যখন গতিশক্তি বের করবা তখন কিন্তু আর সাম্যাবস্থান থেকে না, তখন সর্বোচ্চ বিন্দু থেকে নিতে হবে। কারণ বেগ সর্বোচ্চ অবস্থান থেকে যখন আসতে শুরু করে তখনই বেগের মানটা বাড়ে। কথা বুঝছো? কারণ সাম্যাবস্থায় বেগ সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে বেগের মান 0, এদিক থেকে যখন দোলকটা নামা শুরু করবে ঠিক ওই মুহূর্তে বেগের মানটা বাড়তে থাকে। এই জন্য গতিশক্তির বেলায় দূরত্ব কাউন্ট করবা সর্বোচ্চ বিন্দুর দিক থেকে, আর বিভব শক্তির বেলায় এইচ কাউন্ট করবা সাম্যাবস্থান থেকে। বুঝাইতে পারছি নাকি বুঝি নেই? এইটুকু দিয়ে আমরা সুন্দর মতো ম্যাথ করবো। তাহলে তোমরা একটু নিজেরা ট্রাই করো। আগে আমি যদি আমি করাই দিব, বাট আমি চাচ্ছি যেহেতু একই রকম প্রশ্ন, তোমরা একটু নিজেরা ট্রাই করো এটা। বিশেষ করে বিভব শক্তিটা তো বের করতে পারবা এই অংশের জন্য, এরপর গতিশক্তি আমি করবো, আমার সাথে মিলাই নিবা তোমরা। চলো তাহলে শুরু করা যাক। তাহলে ঘ নাম্বারের জন্য আমরা যদি চিত্রটা আঁকাই, আমরা শুধু এই পার্টের চিত্রটা আঁকবো, আমরা পুরোটা রাখবো না, আমরা শুধু এদিকেরটা আঁকবো, যেহেতু আমাদের চিত্রটা এখন এই পাশ থেকে করবো। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, সরি এটা ডি না, এটা হবে বি বিন্দু, এটা হবে বি বিন্দু। আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু ডি, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু ডি। আর এখানে হচ্ছে সি বিন্দুটা এই। আর এটা দেওয়া আছে কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, প্রথমে তোমাদের আগে বিভব শক্তিতে দেখাই ফেলি, কারণ বিভব শক্তি ঠিক আগেরটার মতোই সাম্যাবস্থান থেকে আমরা হিসাব নিকাশ করব। তাহলে সি বিন্দুতে যদি তুমি ইপি বের করতে যাও, তাহলে সাম্যাবস্থান থেকে সি বিন্দুর যেটা লম্ব দূরত্ব সেটা তোমাকে আগে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখান থেকে এখানে যাইতে লম্ব দূরত্ব করতে কি করতে হবে? এখান থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা লম্ব আঁকালাম, এটা হচ্ছে লম্ব। এবার এটার নাম যদি আমরা মনে করো কি দিলাম? এফ। তাহলে বি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটাই হবে আমার কি? এইচ এর ভ্যালু। আমরা যখন বিভব শক্তি বের করব তখন কোন বিন্দুর বিভব শক্তি? সি বিন্দুর। তাহলে সাম্যাবস্থান থেকে সি তে যাওয়ার জন্য লম্ব দূরত্ব কত? লম্ব আঁকছি আমরা, লম্ব দূরত্ব হচ্ছে বি থেকে এফ পরিমাণ, এটাই হবে কার? এইচ এর ভ্যালু। তাহলে আমরা বিএফটা বাইর করতে চাই, তাহলে এটার জন্য আমরা ওএফটা বাইর করবো, ওইটার মতো আগের প্রশ্নের মতো। ওএফটা কেমন বাইর করবা? আবার তুমি আমি পাশে দেখাই, ত্রিভুজ নিলাম, ত্রিভুজ কোনটা নিবে এবার? ওসিএফ। ওসিএফ এই ত্রিভুজে আমি ওসির মানটা জানি, ওই ঘুরে ফিরে আবার আগের কথা। ওসি তো কি? সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে ওসিটা জানো, এটা হচ্ছে অতিভুজ। আর এই যে এটা থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, এটা তো আমার বের করা লাগতেছে না লম্বটা, আমি বের করব ওএফ। তাহলে ওএফ এর পরিচয় কি? ওএফ এর পরিচয় হচ্ছে ভূমি। তাহলে আবারও কস থিটা। তাহলে এবার কস 30 ডিগ্রি বসবে। কস কত বসবে? 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমিকে ওএফ, অতিভুজকে ওসি। তাহলে কস 30, ওএফ আমরা বের করতে চাই, তাহলে ওএফ ইকুয়াল টু ওসির মান হচ্ছে কত? 2 মিটার, 2 ইন্টু কস 30, এভাবে লেখা যায়। এখান থেকে আমরা যদি ওএফটা বের করি, ওএফ এর মান আসবে 2 ইন্টু কস 30 ডিগ্রি। এটা হচ্ছে 1.732, 1.732 মিটার। এটা হচ্ছে কার মান? ওএফ এর মান। তাহলে ওএফ যদি 1.732 হয়, তাহলে আমি এখন বিএফটা বাইর করতে পারবো না? বিএফ কেমনে বের করব? টোটালটা থেকে, ওবি থেকে আমি ওএফটা বাদ দিয়ে দিব। তাহলে টোটালটার মান কত? 2 মিটার কার্যকরী দৈর্ঘ্য। ওএফ এর মান এখন বের করলাম 1.732, তাহলে বিয়োগ করলে কত হয় এটা থেকে? -2 করলে 0.267, 0.267 মিটার। এটা হবে কার মান? বিএফ এর মান। অর্থাৎ লম্ব দূরত্ব বি থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য দোলকটার লম্ব দূরত্ব হচ্ছে 0.267। এবার তুমি ইপি বের করে ফেলো। ইপি কেমনে বের করে? এমজিএইচ। এইচ আমরা অলরেডি বের করে রাখছি, এম হচ্ছে 4 কেজি, এটা হচ্ছে 9.8, এইচ হবে কত? 0.267। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই, 4 ইন্টু 9.8 ইন্টু 0.267, এটা আসবে 10.466, 10.46, ওটাকে একেবারে 7 লেখা যায়, এত জুল। এটাই হলো আমার সি বিন্দুতে কি?
বিভব শক্তি। তাহলে দেখো ঠিক একদম এটা হচ্ছে একদম রিপিট কোয়েশ্চেন কার, গয়ের। গতে যেরকম তুমি বিভব শক্তি বের করছো, এখানেও তুমি বিভব শক্তি বের করছো কার জন্য, সি এর জন্য। তো আগের বারে সাম্যাবস্থান থেকে এ বিন্দুর উচ্চতা বের করছিলাম, এবার সাম্যাবস্থান থেকে সি বিন্দুর উচ্চতা বের করছি, সেম প্রসেস একেবারে। বুঝাইতে পারছি? তাহলে এটা হলো কি, বিভব শক্তি বের করলাম। এখন সি বিন্দুতে তো গতিশক্তিও বের করতে বলছে, তারপর বলছে তুলনা করতে কোনটা বেশি কোনটা কম এটা। তাহলে এবার আসো, এটা আশা করি উঠাইতে পারছো বা নিজেরা করছো তোমরা এটা। আমি এবার যাব সি বিন্দুতে কি গতিশক্তি, আমি এই ভ্যালুটা একটু পরে লিখে রাখি যাতে আমরা পরে দিয়ে তুলনা করতে পারি। তাহলে সি বিন্দুতে ইপি কত আসছে, 10.467, এটা লিখে রাখলাম পরে যেন তুলনা করতে সহজ হয়। তাহলে এবার মুছে দিচ্ছি আমরা। এবার একটু দেখো, খেয়াল করো, আমি চিত্রটা আবার নতুন করে আঁকাচ্ছি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য, ভালো করে বুঝবা। এটা হচ্ছে বি, আবার আগের মতো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমাদের যে সি বিন্দু, যে বিন্দুতে আমাদের গতিশক্তি বের করতে হবে, এটা হচ্ছে সেটা। এবার একটু মনোযোগী হইতে হবে ভালো করে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি সি বিন্দুতে ই কে বের করবা, তাহলে আমরা বলছিলাম গতিশক্তি নির্ণয়ের সময় আমাদেরকে এইচ হিসাব করতে হবে সর্বোচ্চ বিন্দুর দিক থেকে। বিভব শক্তির বেলায় তো তুমি সাম্যাবস্থান থেকে হিসাব করছো, কিন্তু গতিশক্তির বেলায় সাম্যাবস্থান থেকে নেওয়া যাবে না, সর্বোচ্চ বিন্দুর দিক থেকে নিতে হবে। তাহলে সর্বোচ্চ বিন্দু হচ্ছে কোনটা, এইটা। আর আমরা এই বিন্দুতে কি করতে চাই, গতিশক্তি বের করতে চাই। তাহলে এইচ কাউন্ট করতে হবে কোনটার জন্য, এই যে সি থেকে ডি, বা ডি থেকে সি তে আসার জন্য ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। কথা বুঝাতে পারছি? এখন সেটা করবা কেমনে, আমরা এইখান থেকে লম্ব টানতে হবে। তাহলে এইখান থেকে লম্বটা মূলত এই জায়গাতে, এই যেটা এখান থেকে। কথা বুঝাতে পারছি কিনা, আমরা এখান থেকে লম্বটা কোথায় টানবো, এই জায়গাতে টানবো। তো এখানে লম্ব টানলাম। এখন অ্যাঙ্গেলের ভ্যালু তো দেওয়া নাই। এখন তুমি মূল চিত্রটার দিকে একটু তাকাও। মূল চিত্রে বি থেকে সি, বি থেকে সি এটা 30 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু সি থেকে ডি বা বি থেকে ডি কত ডিগ্রি ওটা দেওয়া নাই। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দোলকের বেলায় সাম্যাবস্থান থেকে দোলক দুই পাশেই সেম পরিমাণ দূরত্ব কি করে, অতিক্রম করে। অর্থাৎ সাম্যাবস্থান থেকে এদিকে সর্বোচ্চ বিন্দুর কৌণিক দূরত্ব যদি 60 ডিগ্রি হয়, তাহলে সাম্যাবস্থান থেকে এদিকের যেটা সর্বোচ্চ বিন্দু আছে এটারও কৌণিক দূরত্ব কত হবে, 60 ডিগ্রি হবে। কারণ দোলক এক পাশে বেশি আর এক পাশে কম, এভাবে কি করে না, চলাফেরা করে না, এটা সেম ভাবে যাবে, সাম্যাবস্থান থেকে দুই পাশে সেম পরিমাণে দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে এটার কৌণিক দূরত্ব 60 ডিগ্রি হলে এটারও কৌণিক দূরত্ব কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এই পুরো অ্যাঙ্গেলটা একেবারে এই পুরাটা, এটা হলো কত, 60 ডিগ্রি পুরাটা। ভালো করে বুঝিও, বি থেকে একেবারে ডি পর্যন্ত পুরাটা। আবার বি থেকে সি এটা হচ্ছে কত, এটা উদ্দীপকে দেওয়া আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, শুধু বি থেকে সি। তাহলে আমরা এখন বের করতে চাই কোনটা, ডি থেকে সি তে যাইতে, এই যে ডি থেকে সি তে আসতে সে কতটুকু, সে কতটুকু কি লম্ব দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখন এই যে এটা তো লম্ব দূরত্ব হবে না এখানে, কারণ এটা তো তুমি সাম্যাবস্থান থেকে নিয়ে ফেলতেছো। সো এইখান থেকে একটা দূরত্ব হিসাব করতে হবে, এই যেটা এই এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকেও লম্ব টানবো আমরা। এখন ভালো করে একটু মনোযোগ হবে, এখানে চিত্রটা একটু ছোট তো একটু খেয়াল করবো ভালো করে। আমার দরকার ডি থেকে সি তে আসতে ও কতটুকু লম্ব দূরত্ব অতিক্রম করছে সেটা, মানে ডি এবং সি এর মধ্যকার লম্ব দূরত্ব। তো এই জন্য আমরা ডি থেকেও একটা লম্ব টানছি, আমরা সি থেকেও একটা কি টানছি, লম্ব টানছি সাম্যাবস্থার উপর। তাহলে এখন তুমি দেখো তো ডি এবং সি এর জন্য ডিস্টেন্স কোনটা, এইটা না, শুধু সি এবং ডি এর জন্য। এটা সাম্যাবস্থান থেকে হিসাব করবো না এবার, কারণ আমি তো ডি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্বটা নিতে চাচ্ছি। তাইলে ডি থেকেও একটা লম্ব টানবো, সি থেকেও একটা লম্ব টানবো, ওই দুটা লম্বের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাই হবে সি এবং ডি এর মধ্যবর্তী লম্ব দূরত্ব। আগের বার কি করতাম, আগের বার তো আমরা বি থেকে কাউন্ট করছি, কথা বুঝছো তো, বি থেকে তো লম্ব টানানোর দরকার ছিল না, শুধু সি থেকে টানতাম। কিন্তু এখন যে দুইটা বিন্দু থেকে নিচ্ছি, দুইটা বিন্দুই কিভাবে আছে, সাম্যাবস্থান থেকে ভিন্ন বিন্দুতে আছে, ওই জন্য দুইটা থেকে লম্ব টানবো, এবং দুইটা লম্বের যেটা মাঝখানের দূরত্ব সেটাই হবে কি গতিশক্তির জন্য এইচ এর ভ্যালু। অর্থাৎ এটাকেই এবার আমি কি কাউন্ট করব, এইচ কাউন্ট করব। কথা বুঝাইতে পারছি? এখন এগুলো তো নাম দিতে হবে, তাহলে বিন্দুগুলোর চল একটা নাম দেই।
এই বিন্দুটার নাম, এটা তোমরা তোমাদের মতো দিবা, এই বিন্দুটার নাম দিলাম এক্স, এই বিন্দুটার নাম দিলাম কত ওয়াই। আর এক্স থেকে ওয়াই পরিমাণ যেটা, এটাই হবে কার, এইচ এর ভ্যালু গতিশক্তির জন্য। অর্থাৎ ডি থেকে সিতে সে যদি আসে, তাহলে এক্স ওয়াই পরিমাণ লম্ব দূরত্ব সে কি করবে, অতিক্রম করবে, এবং ওই লম্ব দূরত্বটাই হবে কার ভ্যালু, গতিশক্তির ক্ষেত্রে এইচ এর ভ্যালু। বুঝতে পারছি? এই যে আমরা সর্বোচ্চ বিন্দু থেকে কাউন্ট করতেছি। তাহলে এবার এটা বের করবা কেমনে সেটা তোমার একটু বলি। আমাদের কাছে ও এক্স এর ভ্যালুটা আমরা অলরেডি বের করছিলাম কিসে, এটার গ নাম্বার যখন বিভব শক্তি বের করছিলাম তখন এটা অলরেডি বের করছি আমরা ও এক্স। আমি তো মুছেও দিলাম, এটা কত যেন ছিল। আচ্ছা আমরা সমস্যা নেই, এখানে আবার বের করব। তোমরা এটা কিন্তু আমরা অলরেডি বের করছি, তোমরা চাইলে মানে আগেই তো করছো এটা, ওইখান থেকে প্রাপ্ত এভাবে লিখতে পারো, আমি আমরা পুরোটা করাই দিচ্ছি তবুও। তাহলে আমার যদি এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হয় আমি কি করব বলি, আমি প্রথমে ও এক্স এর ভ্যালুটা বের করব। প্রথমে কার ভ্যালু বের করব, ও এক্স এর, এরপরে ও ওয়াই এর ভ্যালু বের করব। তাহলে একবার বের করতে হবে ও এক্স, আর একবার বের করতে হবে ও ওয়াই। এরপর ও এক্স থেকে যদি তুমি ও ওয়াইটা বাদ দাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারতেছো কি বের হয়ে যাবে, এক্স ওয়াইটা বের হবে না। অর্থাৎ এরকম না ঘটনা, এটা ও বিন্দু, এটা হচ্ছে ওয়াই বিন্দু, আর এটা হচ্ছে এক্স বিন্দু। আমার দরকার হচ্ছে এইটা। তাহলে আমি প্রথমে ও এক্স পুরোটা বাইর করব, এরপরে ও ওয়াইটা বাইর করব, এরপর ও এক্স থেকে যদি ও ওয়াইটা বিয়োগ করে দেই, আমি এই যে এক্স ওয়াইটা পেয়ে যাব। কথা বুঝাইতে পারছি? এবার আসো তাইলে আমরা আলাদা আলাদা করে বের করি। তোমরা অলরেডি কিন্তু ও এক্সটা বের করা আছে, আমরা এর আগের বার হচ্ছে ই দিয়ে লিখছিলাম বোধহয়, তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো, বাট আমি তবুও আরেকবার সুবিধার জন্য বুঝার আমি পুরোটা করাই দিচ্ছি। তাহলে ও এক্স যখন বের করবা ত্রিভুজ নিবা কোনটা, ও সি এক্স। ও এক্স কোথায় আছে, এই যে ও এক্সটা ও সি এক্স এর মধ্যে আছে। তাহলে যখন আমরা ও সি এক্স নিব, ও সি এক্স এর থিটার মানটা পাশে লিখে দিবা বুঝার জন্য। ও সি এক্স মানে ছোট্ট ত্রিভুজটা এই যেটা ও সি এক্স, এখানে অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি। অ্যাঙ্গেল কত, 30। এই যে এটা, এই ত্রিভুজটা নিচ্ছি ভেতরেরটা এইটুকু, তাহলে এটার জন্য অ্যাঙ্গেল 30 হবে। তুমি অ্যালফাবেট দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ও সি এক্স। তাহলে এই ত্রিভুজের জন্য এখানে অ্যাঙ্গেল হচ্ছে কোনটা, এই যে 30 ডিগ্রিটা, তাহলে এটা পাশে লিখে রাখলাম। তাহলে এবার আমরা বের করতে চাই কোনটা, ও এক্স, যেটা হচ্ছে ভূমি। তাহলে আবার কস দিয়ে ম্যাথ করব, কস 30 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও এক্স, ঠিক আছে, আর অতিভুজ হচ্ছে কে, অতিভুজ হচ্ছে ওসি। তাহলে ও এক্স ইকুয়াল টু ওসি, ওসি এর মান হচ্ছে 2, ওসি হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্যের সমান, তাহলে এটার ভ্যালু হবে 2। এরপরে কস 30, কস 30 এটা কিন্তু এক্স্যাক্টলি তুমি বিভব শক্তি বের করছো তখন কিন্তু অলরেডি করছিলা, এটা আমি আবার করতেছি, বাট তোমাদের এটা করার দরকার নেই, তোমরা ওইখান থেকে প্রাপ্ত বলে দেখাই দিবা। কস 30 এটা হচ্ছে 1.732, এই যেটাই আসছিল 1.732 এত মিটার। এটা হচ্ছে কার ভ্যালু, ও এক্স এর ভ্যালু। এবার তোমার কি লাগবে, ও ওয়াই এর ভ্যালু লাগবে। তাহলে ও ওয়াই এর জন্য কোন ত্রিভুজটা নিব, ও ওয়াই এর জন্য নিব ও ডি ওয়াই, বড় ত্রিভুজটা ও ডি ওয়াই। তাহলে ও ডি ওয়াই এই ত্রিভুজে থিটা কত ডিগ্রি, থিটা হচ্ছে 60 ডিগ্রি। থিটা কত ডিগ্রি, 60, কারণ এই যে ও ডি ওয়াই এই পুরাটা, এই যে ও ডি ওয়াই পুরাটা, তাহলে এখানে অ্যাঙ্গেল এই পুরাটা বসবে, এই যে পুরাটা, এটার ভ্যালু হচ্ছে কত, 60। এই 60 কিন্তু দেওয়া নাই, এই যে এখান থেকে এটা কত, এটা কিন্তু দেওয়া নাই। এটা 60 বুঝছি কেমনে, ও যে বলছি সাম্যাবস্থান থেকে এদিকে সর্বোচ্চ বিন্দুর জন্য কোণ যত হবে, সাম্যাবস্থান থেকে এদিকে সর্বোচ্চ বিন্দুর জন্য কোণটা ততই হবে। তাহলে এদিকে যেহেতু 60, সো এদিকেও কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা 60 ডিগ্রি লিখলাম। আবার আমরা কজ নিয়ে কাজ করব, কারণ আমাদের ভূমি বাইর করতে হবে। তাহলে কজ এবার বসবে 60 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এবার ভূমি হবে ও ওয়াই, এবার ভূমি হবে কি ও ওয়াই, আর অতিভুজ কোনটা, ওডি। তাহলে অতিভুজ আবারও কি 2 মিটার হবে, কারণ ওসি ওডি এগুলো কার্যকরী দৈর্ঘ্যের সমান। তাহলে ও ওয়াই ইকুয়াল টু ওডির ভ্যালু বসালাম 2, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আর এখানে কস 60, কস 60 মানে কত, হাফ। তাহলে ও ওয়াই এর ভ্যালু আসবে 1 মিটার, ও ওয়াই এর ভ্যালু কত আসবে, 1 মিটার আসবে। তোমরা নিশ্চয় মনে আছে এ বিন্দুর জন্য কিন্তু আমরা এটা বের করছিলাম, 1 মিটারই আসছিল। তো তোমরা চাইলে গ হতে প্রাপ্ত দিও এটা দেখাইতে পারবা, বাট আমার মতে একটু প্র্যাকটিস করলে ভালো, বোঝার জন্য সুবিধা হয়। তাহলে এবার আমরা এক্স ওয়াই কেমনে বের করব, এক্স ওয়াই বের করব ও এক্স থেকে ও ওয়াইটা বাদ দিয়ে।
তাহলে ও এক্স হচ্ছে 1.732, এখান থেকে কত 1 মিটার বাদ যাবে, তাহলে 0.732 মিটার আসবে। এই যে আমরা এক্স ওয়াইটা পেয়ে গেছি, এটাই আমাদের কি এইচ এর ভ্যালু কখন গতিশক্তির জন্য। অর্থাৎ ডি থেকে সিতে আসার জন্য দোলকটা টোটাল কতটুকু লম্ব দূরত্ব অতিক্রম করবে, 0.732 সমপরিমাণ। এটা অলরেডি তোমাদেরকে এখানে কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাইছি, এখান থেকে বুঝতে পারছো কিনা একটু জানাইও কেমন। অর্থাৎ প্রথমে আমরা ও সি এক্স নিয়ে কাজ করছি, সেখান থেকে আমরা ও এক্সটা বাইর করছি, এরপরে ও ডি ওয়াই নিয়ে কাজ করছি, ওইখান থেকে কি ও ওয়াইটা বের করছি ত্রিভুজের কনসেপ্ট দিয়ে। এই যে আর এক্স ওয়াইটা কেন আমরা কেমনে বুঝছিলাম আবার একটু যদি বলি, দেখো তুমি ডি থেকে সি এর জন্য দূরত্ব হিসাব করতে চাও, লম্ব দূরত্বটা কোন বিন্দু থেকে কোন বিন্দু, ডি বিন্দু থেকে সি বিন্দু। তো ডি বিন্দু থেকে একটা লম্ব টানবা, সি বিন্দু থেকে একটা লম্ব টানবা, ওই লম্ব দুইটার মাঝখানের যেটা দূরত্ব সেটাই হচ্ছে এই দুজনের মধ্যবর্তী লম্ব দূরত্বের সমান। তাহলে একটা লম্ব আসছে ওয়াই বিন্দুতে আর একটা লম্ব আসছে এক্স বিন্দুতে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হবে, এক্স ওয়াই হবে না? ওই এক্স ওয়াইটাই আমরা বের করছি। দেখো এক্স ওয়াই বের করার জন্য আমরা প্রথমে ও এক্স বের করছি, এরপর ও ওয়াই বের করছি, এরপর ও এক্স থেকে ও ওয়াইটা বাদ দিছি। এই তাহলে আমরা এখন এই এইচটা নিয়েই ইকেটা বের করে ফেলবো। তাহলে চলো এগুলো মুছে দিচ্ছি, আশা করি উঠে যেতে পারছো। চিত্র এঁকে এঁকে ম্যাথ করবে এগুলাতে, কারণ তুমি যদি ডিরেক্টলি চিত্র না আঁকো তুমি বুঝবা না, চিত্র এঁকে দেন আলাদা আলাদা করে ম্যাথ করবা। তাহলে আমরা যদি এখন সি বিন্দুর গতিশক্তিটা বের করতে যাই, তাহলে সি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ বসলো, এম এর মান আমরা বসাই দিব 4, ভি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো ইউ স্কোয়ার প্লাস কত 2gh। তাহলে 4কে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 2 আসবে, ইউ স্কোয়ারের মান হবে 0, কারণ সর্বোচ্চ বিন্দু থেকে আসতেছেও। তো সর্বোচ্চ বিন্দুতে আদিবেগ কত, শূন্য না? সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হয়। ডি থেকে যখন আসা শুরু করবে তখন বেগটা বাড়বে, তাহলে ডিতে কিন্তু বেগের মানটা শূন্য, এই জন্য আদিবেগ শূন্য। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচ কত বসবে, এই যে সর্বোচ্চ বিন্দু থেকে সিতে আসার জন্য কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, এই যে এতটুকু দূরত্ব, লম্ব দূরত্ব যেটা ছিল 0.732। এই তাহলে এবার যদি আমরা ইকেটা বাইর করি, আমাদের আসবে হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 0.732, এটার সাথে 2 গুণ হয়ে যাবে 28.69, 28.69 জুল। এটা তাহলে এটা হচ্ছে আমার সি বিন্দুর কি শক্তি, গতিশক্তি ই কে। এই এটা তাহলে এখন আমাকে তুলনা করতে বলছিল কার সাথে, সি বিন্দুতে বিভব শক্তির সাথে সি বিন্দুর গতিশক্তির তুলনা। তাহলে সি বিন্দুতে গতিশক্তি হচ্ছে এত, আর সি বিন্দুতে বিভব শক্তি আমরা পূর্বে বের করছিলাম এতটুকু। এবার তুমি চাইলে এটা বিয়োগ করেও দেখাইতে পারো, আবার ভাগ করেও দেখাইতে পারো, যে এখানে তো গতিশক্তির মানটা বেশি, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এটার চেয়ে এটা কত বেশি, কত গুণ বেশি, এটা ভাগ করেও দেখাইতে পারবা ই কে ডিভাইডেড বাই ইপি, অথবা কত জুল বেশি বিয়োগ করেও তুমি দেখাইতে পারবা। এটাই হচ্ছে তুলনা। তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারিংটা এটাই ছিল। আশা করি খুব বেশি কষ্ট হয় নাই বুঝতে, যদি তোমরা একটু মনোযোগের সাথে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই ম্যাথগুলোতে আসলে ওই এইচ বের করাটাই হচ্ছে মূল বিষয়, আর কিচ্ছু না। ইপি এর সূত্র তোমার জানা আছে, তুমি ডিরেক্টলি মান বসাই দিবা, ওই এইচ এর ভ্যালুটা ছাড়া বাকি সব ভ্যালু কিন্তু কি দেওয়া থাকে, শুধু এইচ এর ভ্যালুটা দেওয়া থাকে না, ওই এইচটাই বের করতে হয়, আর কিচ্ছু না। এই ছিল আমাদের, আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এটা মুছে দিলাম আমরা যাবো আমাদের পরের প্রশ্নটা একটু দেখতে। পরের প্রশ্ন আমাদেরকে কি বলছে, আরেকটা বিষয় বলি, এই চ্যাপ্টার থেকে যেগুলো গতিশক্তি বিভব শক্তি রিলেটেড ম্যাথ বের করতে দেয় বা ম্যাথ অ্যান্সার করতে দেয়, এই আনত তলগুলো বেশি দেয়। আমরা গত 10 নাম্বার লেকচারে আনত তলের 2-3টা ম্যাথ করছিলাম সিকিউ, আমি এখানে তাও আরেকটা রাখছি আনত তল, তোমরা আনত তল আরো কয়েকটা পাবা। মানে গতিশক্তি বিভব শক্তি রিলেটেড যে প্রশ্নগুলো আসছে ওখানে আনত তলের টপিকটাই খুব বেশি। আনত তলের জন্য বিভিন্ন পয়েন্টে তোমার গতিশক্তি বিভব শক্তি বের করতে দিবে, যেমন এইটা একটা। তাহলে আসো আমরা এটা একটু আগে চিত্রটা দেখি, উদ্দীপকটা একটু পড়ি। একটা আনত তল দেওয়া আছে এ ই, এই বিন্দুটা লেখা হয় নাই, আচ্ছা যাই হোক, এটা একটা ত্রিভুজ,
আনত তল হচ্ছে এটা। আচ্ছা আনত তল ডি হবে, এখানে ডি বিন্দু আছে তো আমরা ডিটা এখানে লিখে নিই একটু। এটা হলো ডি বিন্দু, ডি। তাহলে এডি হচ্ছে হেলানো তল বা আনত তল। ওই তল দিয়ে একটা বস্তু কি করতেছে, গড়িয়ে গড়িয়ে পড়তেছে। এম ভরের বস্তুটা ডি বিন্দু থেকে এ বিন্দুর দিকে পড়তেছে। আর আনত তলের কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তাইলে এখন দেখো এম এর মান দিছে 50, কত কেজি ভরের বস্তুটা পড়তেছে, 50 কেজি। 50 কেজি ভরের বস্তু এডি তলে নিচে পড়তেছে। তলের আবার ঘর্ষণ দেওয়া আছে, অর্থাৎ এডি তলটা মসৃণ না, এটা একটা ঘর্ষণযুক্ত তল যেখানে ঘর্ষণের মান 2 নিউটন। এরপরে আবার বিভিন্ন পার্টের দৈর্ঘ্য দেওয়া আছে ডিই। ডি হচ্ছে এটা 6 মিটার। এ বি বি সি সি ডি এটা হচ্ছে সেম সেম, অর্থাৎ এডি এর মানটা আমাদেরকে ডিরেক্টলি দেয়া নাই, ডি এর মানটা ডিরেক্টলি দেওয়া আছে, এইও দেওয়া নাই। এডির মধ্যে আবার 3টা পার্ট আছে দেখো, বি বিন্দু সি বিন্দু, তাহলে এ বি একটা অংশ, বি সি একটা অংশ, সি ডি একটা অংশ, এবং এই 3টা অংশ কি সমান সমান। সো তুমি যদি এডি এর দৈর্ঘ্যটা পেয়ে যাও, তাহলে তুমি 3 ভাগে ভাগ করে প্রত্যেক অংশগুলো কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। আচ্ছা আসো প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? গুরুত্বপূর্ণ বিষয়। কৃত কাজ বের করার সময় আমরা বেসিক যখন পড়ছিলাম, যারা রেগুলার ক্লাসগুলো করছো জানো, কৃত কাজ কোন বল দিয়ে কৃত কাজ এটা কিন্তু ভ্যারি করে। যেমন এই বস্তুর একটা কিন্তু ওজন আছে, যেমন আমি তোমার একটা পার্থক্য দেখাই। প্রথমে বলি, ধরো ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা। তো এফ এর পরিবর্তে আমরা বসাই কি এম জি, এস এর পরিবর্তে আলাদা দলে এইচ বসাবো বা এসই বসাইতে পারো, এরপর অ্যাঙ্গেল কত সেটা বসাবো। এটুকুর আলোচনায় যাচ্ছি না, এটুকু আগের মতো থাকে। এখন দেখো এফ ইকুয়াল টু যে তুমি এম জি বসাইছো, এটা সবসময় এফ ইকুয়াল টু এম জি বসবে না। এফ ইকুয়াল টু এম জি কখন বসে, বস্তুর ভর বা বস্তুর ওজন দ্বারা যে কৃত কাজ সেটা, অথবা অভিকর্ষ বল দ্বারা যে কৃত কাজ, ওটার জন্য এম জি বসবে। কিন্তু এখানে বলছে তুমি কোন বল ব্যবহার করবা, ঘর্ষণ বল, অর্থাৎ ঘর্ষণ বলের কারণে কতটুকু কৃত কাজ এখানে হচ্ছে ওইটুকু তুমি বাইর করবা। তাহলে কেউ যদি এখানে এফ ইকুয়াল টু এম জি বসায় করে ফেলে, এফ ইকুয়াল টু এম জি মানে তো ঘর্ষণ বল কাউন্ট করো নাই, এফ ইকুয়াল টু এম জি মানে তুমি বস্তুর ওজন বলকে হিসাব করছো বা বস্তুর উপর অভিকর্ষ বলকে হিসাব করছো। এটা হলো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বা বস্তুর ওজন বল দ্বারা কৃত কাজ। তাহলে এফ ইকুয়াল টু এখানে এম জি বসানো যাবে না, এফ ইকুয়াল টু 2 নিউটনটাকে বসাইতে হবে। তো এই জন্য যারা একেবারে মুখস্থ চিন্তা ভাবনা করে রাখো যে কৃত কাজ মানে এফ এস কস থিটা, এফ ইকুয়াল টু সবসময় এম জি, না স্যার, সবসময় এফ ইকুয়াল টু এম জি হয় না। এফ ইকুয়াল টু এম জি কখন হবে, যখন বস্তুর ওজন দ্বারা কাজ বলবে বা বস্তুটাকে নিয়ে যাওয়ার জন্য কৃত কাজ, বস্তুটাকে আনার জন্য কৃত কাজ, তখন এফ ইকুয়াল টু এম জি বস্তুর ওজনের উপর নির্ভরশীল। বাট এখানে তো মেনশন করছে ঘর্ষণ বল দিয়ে, তাহলে এফ ইকুয়াল টু তুমি ডিরেক্টলি কত বসাবা, 2 নিউটন বসাবা। তাহলে আসো আমরা বাইর করি। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, বস্তু ডি থেকে কোথায় আসবে, এ পর্যন্ত আসবে, তাহলে এ ডি এর দৈর্ঘ্যটা আমার প্রথমে বের করা লাগবে। হেলানো তলের দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে। তো একটু আমি ত্রিভুজটা আঁকাই তোমাদের বোঝার সুবিধার্থে। এটা হলো আমাদের হেলানো তল, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ই। ডি এর মান দেওয়া আছে 6 মিটার, তাহলে এটা হচ্ছে 6 মিটার। আমরা এডিটা বের করতে চাই, কিভাবে বের করব, সহজ না, ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করব। তুমি থিটার ভ্যালুটা জানো, তুমি থিটার বিপরীতে যে লম্ব আছে লম্বের ভ্যালুটাও জানো। তুমি বের করতে চাও অতিভুজ, তাহলে অতিভুজ আর লম্ব নিয়ে কে কাজ করে, সাইন থিটা কাজ করে, বসায় দাও সাইন থিটা দিয়ে। সাইন থিটা, থিটার জায়গায় কত বসবে, 30, তাহলে সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে ডি, অতিভুজ হচ্ছে এডি। তাহলে এডির ভ্যালু হবে সাইন 30 নিচে আসবে, সাইন 30 মানে হচ্ছে হাফ, মানে 0.5, ডি এর ভ্যালু দেওয়া আছে কত, 6, তাহলে হাফ দিয়ে যদি ডিভাইড করি এটা ডাবল হয়ে যাবে, তখন আসবে কত, 12 মিটার। তাহলে আমার এডি এর যে ভ্যালু সেটা আসবে কত, 12 মিটার। তার মানে আনত তলের যেটা দৈর্ঘ্য, আনত তলের দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার, 12 মিটার। দেখছো, বুঝছি এটা। এইবার ঘর্ষণ বল দিয়ে কৃত কাজ, আসো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যদি আমরা বের করি, কৃত কাজ তুমি দুইভাবে হিসাব করতে পারো, যেহেতু ডিরেক্টলি উচ্চতা দিয়ে দিছে। কৃত কাজ কিসের সমান, বিভব শক্তির সমান। তো ঘর্ষণ বল এইখান থেকে এখানে আনতে কৃত কাজ কি বিভব শক্তির সমান না, তাহলে তুমি কৃত কাজকে আমরা বাইর করতে পারবা ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ দিয়ে বাইর করতে পারবা। আচ্ছা এখানে একটা বিষয়, ও সরি ব্যাকতেরি, আমি নিজেই তো দেখছো এম জি এইচ হবে না, দুঃখিত, এম জি এইচ তো বস্তুর ওজন হয়ে যাচ্ছে,
বস্তুর ওজন দ্বারা। তাহলে আমরা এখানে কি করব, W ইকুয়াল টু Fs cos থিটা, Fs cos থিটা। তাহলে F এর মান বসবে কত, 2 নিউটন। S কত বসবে, তুমি কতটুকু আনত তলে বস্তুটাকে আনছো। তাহলে বস্তু পুরা তলে ঘর্ষণ কাজ করতেছে, তাহলে D থেকে কোথায় আনছি, D থেকে আনছি একেবারে কোথায় পর্যন্ত, A পর্যন্ত। তাহলে S এর ভ্যালু বসবে কোনটা, এই যে 12 মিটার বসবে, 12 ইন্টু cos থিটা। এবার আসো থিটা কত বসবে একটু বুঝে নেই। থিটার পরিচয় কি বলছিলাম, বল এবং কি সরণের মধ্যবর্তী কোণ। তাহলে একটু ভালো করে জিনিসটা একটু খেয়াল করি হতো, এই একটু মনোযোগ দাও তো সবাই। তো আমি দুইটা নিচে লিখতেছি। ধরো বস্তু গড়ায় গড়ায় নিচে পড়তেছে, তাহলে বস্তুর গতি কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে, ঘর্ষণ বল কিন্তু এদিকে কাজ করবে। বস্তু যদি গড়ায় গড়ায় নিচের দিকে পড়ে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এদিকে। তাহলে আমি বলতে পারি গতিমানই তো সরণ, তাহলে সরণ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। সরণ কোন দিকে, নিচের দিকে। আর ঘর্ষণ বল কোন দিকে, বিপরীত দিকে। তাহলে থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল যদি নিচের দিকে হয়, সরণ যদি তার বিপরীতে হয়, তাহলে অ্যাঙ্গেল কোনটা বসবে, এইটা বসবে না। তাদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। জিনিসটা কি বুঝছো সবাই, ভালো করে বুঝছো। বস্তুকে যদি তুমি ডি থেকে এতে আনো, তাহলে তুমি বল প্রয়োগ করে আনতেছো, বস্তুর গতি কোন দিকে, তখন সে ডি থেকে হেলানো তলে পড়তেছে নিচে, কিন্তু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, যেহেতু আমাকে বল হিসাব করতে হবে ঘর্ষণ বলটা, তো ঘর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে, অবশ্যই গতির বিপরীতে হবে, বা বস্তুর সরণ যেদিকে তার বিপরীতে হবে। তাহলে সরণ তো নিচের দিকে, কিন্তু ঘর্ষণ বল কাজ করবে উপরে। তাহলে বল এবং সরণের দিক হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তাহলে যদি বিপরীত ডিরেকশনে কাজ করে, অ্যাঙ্গেল কত বসে, 180 ডিগ্রি বসে। তাহলে এখানে cos থিটার ভ্যালু হবে 180। কেউ আবার পাটনামি করে 30 ডিগ্রি বসাই দিও না, কারণ অনেকেই চিন্তা ভাবনা করে হেলানো তলে যেটা থিটা, ওইটাই হচ্ছে কি সব সময় কাজের জন্য থিটার মান ব্যবহার হবে না। এখানে থিটা জিনিসটা বোঝা লাগবে। থিটার পরিচয় হেলানো তলের কোণ না, থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে যেহেতু বলছে ঘর্ষণ বল, তাহলে বলটা ঘর্ষণ বল দিয়ে চিন্তা করতে হবে। তো বস্তুর গতি যদি নিচে হয়, ঘর্ষণ বল যদি উপরে কাজ করে, এই দুজনের মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। এই জন্য এখানে কত বসবে, 180 বসবে। তাহলে এবার আসো সব গুণ করে দেই। cos 180 ইন্টু 2 ইন্টু 12, তাইলে হয় হচ্ছে -24, -24 জুল। এখন অনেকে বলবে স্যার কৃত কাজ কি নেগেটিভে কাউন্ট হয়, স্যার -24 জুল, এটা কেমন না জিনিসটা, কৃত কাজ মাইনাস কেমন হয়। কৃত কাজ এখানে মাইনাস না, আমি ভালো করে তোমাদেরকে এটা বুঝাইছিলাম। কৃত কাজের আগে যদি নেগেটিভ চিহ্ন দেখো, এটার মানে কাজ 24 জুলই হয়েছে, কাজ -24 জুল না। মাইনাস দিয়ে বুঝাচ্ছে বল এবং সরণ বিপরীতে কাজ করতেছে, এটাই মূলত ডিরেকশনটাকে নির্দেশ করে। অর্থাৎ চিহ্নের সাথে মানের কোনো সম্পর্ক নাই এখানে। এই মাইনাস দিয়ে মানকে প্রকাশ করতেছে না, মাইনাস দিয়ে প্রকাশ করতেছে বলের সাথে সরণ কেমন ডিরেকশনে অবস্থান করতেছে। যদি সেম ডিরেকশনে হইতো ভ্যালু পজিটিভ আসতো, যেহেতু বিপরীত ডিরেকশন এই জন্য কাজটা কি আসছে, নেগেটিভ আসছে। এর মানে কাজের মান -24 না, কাজের মান 24 জুল, কিন্তু মাইনাস দিয়ে ডিরেকশনটাকে বোঝানো হয়েছে, এটাই কথা বুঝছি। তাহলে কাজ কত এখানে, 24 জুল। তাহলে এটা ছিল আমাদের গ নাম্বারের অ্যান্সার। প্রথমে আমরা আনত তলের দৈর্ঘ্যটা বাইর করছি, এরপরে কৃত কাজ বের করছি Fs cos থিটা দিয়ে। তাহলে F2 কেন, কারণ ঘর্ষণ বল দ্বারা কাজ বলছে, এই জন্য ঘর্ষণ বলই F এর জায়গায় বসছে। থিটা 180 কেন, ঘর্ষণ বলের সাথে S এর ডিরেকশনটা কি বিপরীত, এই জন্য থিটা 180। এই যে চিত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা। তাহলে মুছে দিলাম এটা, গ নাম্বার তো বুঝতে পারছি আশা করি নাকি। এবার আসো পরের প্রশ্নে যাই। বি ও সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে আনত তলের ক্ষেত্রে। তাহলে আসো ঘ নম্বর সলভ করি। তলটা আরেকবার আঁকবো আমরা, আনত তলটা একটু বড় করে আঁকাই বোঝার জন্য। এটা এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 6 মিটার, এটা 30। একটা বিন্দু আছে এইখানে, সেটা হলো বি, আর একটা বিন্দু আছে এইখানে, সেটা হলো সি। তাহলে আমাকে বি এবং সিতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা আমরা বের করবো বা জানতে চাইছে। শক্তির নিত্যতা নিশ্চয় আমরা জানি, শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়াইছি বা 9 10ও পড়ছো তোমরা। অর্থাৎ
শক্তির নিত্যতা মানে কি, প্রত্যেক বিন্দুতে মোট শক্তিটা সমান হয় কিনা যাচাই করব। তাহলে মোট শক্তি কেমনে বের করে, ওই বিন্দুর মোট শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে আমরা বি বিন্দুতেও গতিশক্তি বিভব শক্তি দুইটাই বের করব, সি বিন্দুতেও গতিশক্তি বিভব শক্তি দুইটাই বের করব। বুঝতে পারছি? আচ্ছা, আর বস্তু আসতেছে কোত্থেকে, বস্তু আসতেছে ডি থেকে, এবং বস্তুর ভর হচ্ছে 50 কেজি, 50 কেজি। এই হচ্ছে ঘটনা। এবার আসো প্রথমে সি বিন্দু নিয়ে কাজ করা যাক। আচ্ছা, আর একটা বিষয়, এ বি বি সি এগুলো তো পার্ট পার্ট করে দিছে এবং বলছে প্রত্যেকটা অংশ সমান। আমরা কিন্তু গতে এডিটা বের করছিলাম, তাহলে এডিকে ওরা 3 ভাগে ভাগ করছে এবং প্রত্যেক ভাগ ইকুয়াল দেখাচ্ছে। তাহলে প্রত্যেক ভাগের মান কত করে পড়বে, 4 মিটার করে পড়বে না? কারণ এডি 12 মিটার ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা করছো। এডি এর দৈর্ঘ্য 12, তাহলে 12কে তুমি 3 ভাগে ভাগ করছো, তাহলে প্রত্যেকটা অংশে কত করে পড়বে, 4 মিটার করে পড়বে। তাহলে এ বি এটাও 4 মিটার, বিসি এটাও 4 মিটার, সিডি এটাও কত, 4 মিটার। বুঝতে পারছি? এই যে আমি অংশগুলো লিখলাম। এবার আসো আমরা সি বিন্দু নিয়ে যদি প্রথমে কাজকর্ম করি, তাইলে সি বিন্দুতে প্রথমে কি বের করব, ধরো বিভব শক্তি বের করি সি বিন্দুর জন্য। তাহলে ইপি পরিচয় হচ্ছে mgh। এবার আসো এইচ নিয়ে একটু তালবাহানা আছে, এইচ বাইর করতে হবে। তাহলে তুমি সি বিন্দুতে যেহেতু কি করতেছো, বিভব শক্তি বের করতেছো, তাহলে সি বিন্দু ভূমি থেকে কত উপরে আছে, আমরা বলছিলাম না ইপি কেমনে বের করে, ভূমি থেকে বস্তুর উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এই যে এই, তাহলে এইখান থেকে বস্তুর উচ্চতা এটা বের করা লাগবে। এই যে এটা, এটাই হবে এইচ এর ভ্যালু যখন তুমি ইপি বের করবা, ভূমি থেকে উচ্চতা। তাহলে আসো এটা বের করি প্রথমে। এটার নাম কি দেওয়া যায়, নাম দেওয়া যায় চলো এফ। তাহলে আমরা ত্রিভুজ নিব কোনটা এবার, এ সি এফ। এই সি এফ ত্রিভুজে আমরা কি বের করতে চাই, এফ এর মান, সরি সিএফ এর মান বের করতে চাই। এখন সিএফ এর মান আমি একটু ত্রিভুজটা আলাদা করে এঁকে দেখাই তোমাদেরকে পাশে, বুঝতে আর একটু যেন সহজ হয়। দেখো আমি শুধু এসিএফটা আঁকতেছি, এটা হলো এ, এটা হলো সি, আর এটা হলো কি এফ। এটা তো 30। এখন এফ এর মান কত এটা তো আমি জানি না, সো আমি ভূমি নিয়ে ম্যাথ করতে পারবো না। আমি উচ্চতাটা বাইর করতে চাই, তাহলে আমার এইচটা আননোন রাশি, এখানে এটা বের করতে হবে, আমার এস এর ভ্যালুটা বের করা লাগবে। এটা আমার জানতেই হবে যদি আমি সিএফটাকে বের করতে চাই। এখন এস এর মানটা তোমাকে এখানে ডিরেক্টলি দেওয়া নাই, কিন্তু আমরা চালাকি করে এটা বসাই দিব। কেমনে দেখো, চালাকি করে না, এটা তোমরা অলরেডি বুঝেই গেছো। এসি মানে কতটুকু, এ বি এবং বিসি এর যোগফল না? এ থেকে সি পর্যন্ত দূরত্ব কতটুকু, এ বি যোগ বিসি। তাহলে এ বি এবং বিসি মানে কত, 4 মিটার প্লাস 4 মিটার, এই যে এটা 8 মিটার বসবে। বলো 8 মিটার কার সমান, এসি এর সমান না? চিত্র থেকে জিনিসটাকে বোঝা যায় না? অবশ্যই যায়। তাইলে এ থেকে সি মানে হচ্ছে এ বি যোগ বিসি। তাহলে প্রত্যেকটার মান তো 4 মিটার করে, আমরা একটু আগে দেখছিলাম। তাহলে 4 মিটার যোগ 4 মিটার, এটা হবে 8 মিটার। তাহলে আমার এসি হচ্ছে কত, 8 মিটার। এটা কি বুঝতে পারছো ভালো করে? তাহলে এবার আসো আমরা অতিভুজের মানটা জানি, তাহলে অতিভুজ জানি, আমি লম্ব বের করব। অতিভুজ আর লম্ব নিয়ে কে কাজ করে, সাইন থিটা কাজ করে। সাইন 30 ইকুয়াল টু অতিভুজ লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কে, সিএফ, আর অতিভুজ হচ্ছে কে, এসি। তাহলে সিএফ কে দুইটা গুণ হয়ে যাবে, তাহলে সিএফ ইকুয়াল টু এসি এর মান হচ্ছে 8 মিটার, আর সাইন 30 হচ্ছে 0.5, তাহলে সিএফ অর্ধেক হয়ে যাবে। সিএফ হবে কত, 4 মিটার। এই যে বের করে ফেলছি। তাহলে আসো বিভব শক্তি বের করার জন্য সি বিন্দুতে বস্তুর উচ্চতাটা বাইর করতে হবে। তাহলে সি বিন্দুতে বস্তুর উচ্চতা হচ্ছে কত, 4 মিটার। তাহলে এম বসাই দিব 50 ইন্টু 9.8 ইন্টু এইচ, এইচ কত, 4 মিটার। এই যে গুণ করে দাও, বের হয়ে গেছে। 50 ইন্টু 9.8 ইন্টু 4, 1960, 1960 জুল। এটাই হলো আমার ইপি এর ভ্যালু। কোন বিন্দুতে, সি বিন্দুতে। এই যেটা সি বিন্দুটা বের হয়ে গেছে। এবার মোট শক্তি বের করতে হবে, তাহলে সি বিন্দু থেকে শুধু বিভব শক্তি বের করলে হবে না, গতি শক্তিও বের করতে হবে। তাহলে আসো গতি শক্তি আমরা বের করি। এটা তো বুঝছো, আমি মুছে দিচ্ছি এটা, কারণ আমি এই পাশে কিছু রাফ করব। এবার সি বিন্দুতে ই কে বের করব। তাহলে ই এর ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ তো বসলো, এম এর মানও আমরা জানি, এমটাকে পরে বসাবো। ভি স্কোয়ার মানে কি, ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে এখানে দেখো তোমার কার কার ভ্যালু লাগবে,
হাফ এম তুমি জানো ইউর মান কোন বিন্দুতে, তুমি একটু খেয়াল করো তো ভালো করে, সি বিন্দুতে গতিশক্তিটা বের করতে চাও। তো বস্তু কোন বিন্দু থেকে আসতেছিল, ডি থেকে আসতেছিল, তাহলে ডি থেকে সিতে আসতে সে একটা বেগ অর্জন করে ফেলবে না? আনত তল দিয়ে যখন একটা বস্তু পড়বে, ইনিশিয়াল মোমেন্টে একদম টপ পয়েন্টে বস্তুর বেগ তো তখন শূন্য, বস্তু তো পড়া আরম্ভ করতেছে তখন। তো যখন সে পড়তে পড়তে একটা অংশ অতিক্রম করবে তখন সে একটা বেগ লাভ করবে না? ঠিক একইভাবে 50 কেজি ভরের বস্তুটা ডি থেকে যখন সিতে এসে পৌঁছাবে, এই সিডি এর সমপরিমাণ দূরত্ব অতিক্রম করার পর সে একটা বেগ লাভ করবে না? তাহলে ওই বেগের মানটাই হচ্ছে ভি। তাহলে আমরা ওটা বের করবো কেমনে? এই সূত্র দিয়ে। তাহলে মান বসাই দিয়ে আসো, সব মান আমাদের এখানে আছে। হাফ এম কত 50, এরপর ইউ জিরো হবে। কত হচ্ছে স্যার জিরো? কেন হবে? কারণ ডি থেকে আসতেছে না বস্তু, সর্বোচ্চ বিন্দুতে তো বেগ শূন্য থাকে, ডি হচ্ছে বস্তুর আদি অবস্থান, ওইখান থেকে যখন পড়া আরম্ভ করবে তখনই বেগ বাড়তে থাকবে। তাহলে ডি তে বস্তুর বেগ কত? শূন্য। 2gh। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এই দেখছো এখানে জি এর মান 9.8 বসবে না, এই হলো ঝামেলা। জি এর মানটা কত বসবে না? 9.8 বসবে না। কেন? যারা আনত তলের লেকচারটা দেখছিলা, আনত তলে বস্তুর জিটা পুরোপুরি কাজ করে না, উপাংশে বিভক্ত হয়ে যায়। প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয়, এই তলে আবার কি আছে? ঘর্ষণ বল আছে 2 নিউটন। তাহলে সব হিসাব নিকাশ করে আমাকে জিটা বসাইতে হবে। তাহলে আসো আগে তোমাদেরকে আমি একটু রাফ করে দেখাই জিনিসটা। একটু আমি আবার রাখতেছি তলটা এখানে, একটু খেয়াল করো। তাহলে এই যে বস্তুটা, এটা কি পড়া আরম্ভ করবে, তাহলে জি কি পুরাপুরি নিচের দিকে কাজ করতেছে না জিটা? কিন্তু আমার তো শুধু আনত তলের অংশটা চাই, তাহলে জি তো পুরোপুরি আনত তলে কাজ করতেছে না, এই দুটো উপাংশ ভাগ হয়ে যাবে। একটা অংশ কাজ করবে কি দিয়ে? আনত তল বরাবর, আর একটা অংশ কাজ করবে কি? এই যে লম্ব বরাবর। এবং এটা যত, এটা যদি থিটা হয়, আমরা জানি এটাও কি হবে? থিটা হবে। তাহলে যার সাথে থিটা তার সাথে কস, তাহলে এটা হবে জি কস থিটা, আর এটা হবে জি সাইন থিটা। বলো বুঝছো? এটা হবে জি কি সাইন থিটা। তাহলে এই বরাবর পড়তেছে। এবার ঘর্ষণ বল একটা আছে না, আবার এই ঘর্ষণ বল কিন্তু তাকে কোন দিকে টানবে? উপরের দিকে টানবে 2 নিউটন বলে। তাহলে এই বস্তুর উপর লব্ধি ত্বরণ হিসাব করা লাগবে। কি ত্বরণ? লব্ধি ত্বরণ। একটু সবাই দেখো লব্ধি ত্বরণটা কেমনে বের করবো। আমরা লব্ধি ত্বরণের ম্যাথের আগেও করছিলাম। লব্ধি ত্বরণ আসবে লব্ধি বল থেকে। তাহলে কিভাবে হিসাব করব? বস্তুর উপর দুই দিকে দুইটা বল ক্রিয়াশীল অবস্থায় আছে, একটা বল বস্তুকে নিচের দিকে নামিয়ে ফেলতেছে, আর একটা বল বস্তুকে উপরের দিকে কি করতেছে? বাধা দিচ্ছে। ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করতেছে এবং বস্তু নিচের দিকে পড়তে চাচ্ছে এবং বস্তু নিচের দিকেই পড়বে। তাহলে ঘর্ষণ বলের চেয়ে এই যে আনত তলের দিকে যে বলটা আছে এটা বড় না? কেমনে বুঝলাম? কারণ বস্তুর সরণ যেদিকে ঘটে ওই দিকের বলটা বেশি, ওই বলটা বেশি বলেই তো বস্তু নিচের দিকে নামতেছে। ঘর্ষণ বল যদি বেশি হইতো বস্তু তো নামতো না, আটকে থাকতো, তলের উপর আটকে থাকতো, নিচে পড়তে পারতো না। বাট বস্তু তো তল দিয়ে নিচের দিকে পড়তেছে, তাইলে অবশ্যই এইদিকে নিচের অংশের বলটা বেশি। তাহলে নিচের অংশে কতটুকু বল কাজ করতেছে? আমরা জানি নর্মালি বল কাজ করে এম জি পরিমাণ, বস্তুর ওজন পরিমাণ। বাট জি তো পুরোপুরি কাজ করবে না, জি কাজ করবে শুধু জি সাইন থিটা পরিমাণ। কথা বুঝছো? তাহলে নিচের অংশের বল হচ্ছে এম জি সাইন থিটা, আর উপরের অংশের বল হচ্ছে এফ কে। এটা থেকে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এম এর সমপরিমাণ। এটাই আমাদের কি আনত তলের ক্ষেত্রে ইকুয়েশন। এগুলা নিউটনের মেকানিক্স অনেক করানো হয়েছে, এই জিনিসগুলো নিউটনের মেকানিক্সের অংশ আসলে। তাইলে লব্ধি কেমনে বের করছি? বড় বল থেকে ছোট বল বিয়োগ করলে যে বলটা পাওয়া যাবে ওইটাই তো লব্ধি। তাহলে লব্ধি মানে হচ্ছে এফ, লব্ধি বল, তো বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ। এই জন্য আমি একেবারে এম এটা বসাই দিলাম। এখন এই জিনিসটা বুঝছো? এখানে কাজ করতেছে এম জি সাইন থিটা, আর এদিকে কাজ করতেছে এফ কে। বড়টা থেকে ছোটটা কি করে দিছি? মাইনাস করে দিছি। এবার এখান থেকে যদি আমরা এ বের করি, তাহলে এ হবে উপরে এম জি সাইন থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম, এটা। তাহলে এখান থেকে আমি একেবারে মানটা যদি বের করে ফেলি, আমি মান বসাচ্ছি না, তোমরা বসাই করবো, আমি একেবারে ভ্যালুটা বের করতেছি। এম হচ্ছে কত? 50 কেজি ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা এখান থেকে 2 নিউটন মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই 50 দিয়ে ভাগ হয়ে যাবে। এর মান আসবে 4.86। এখান থেকে এর ভ্যালু আসতেছে 4.86। এত হচ্ছে ত্বরণ। এই যে এটা নিচে কি দেখা যাচ্ছে কিনা?
নিচে বোধ হয়তো দেখা যাবে না। তোমরা কি ইকুয়েশন দেখতে পাচ্ছ? আমি আসলে বুঝতে পারতেছি না যে তোমরা ইকুয়েশন দেখতেছো কিনা। নিচে এর মানটা এটা আশা করি দেখা যাচ্ছে, বাট এটা দেখতেছো কিনা, এ ইকুয়াল টু 4.86। যদি তোমরা এটা দেখতে পাও, কোনো কারণে আসলে আমি চেক করতে পারতেছি না যেটা দেখা যাচ্ছে কিনা, যদি তোমরা ইকুয়েশনটা দেখতে পাও তাহলে এখান থেকে তো এ তোমরা নিজেরা বের করতে পারবা না? দেখো না, এম জি সাইন থিটার মান তো তুমি জানো, এম এর মান 50, জি 9.8, সাইন 30, এফ কে কত 2 নিউটন দেওয়া আছে। এটা থেকে এটা বিয়োগ করে এম দিয়ে ভাগ করে দিবা, তাইলে এর মান পেয়ে যাবা। এর মান আসতেছে 4.86। দেখা গেলে তো ভালো, যদি দেখা না যায় তোমরা বের করবা। 4 পয়েন্ট কত আসবে? 86 আসবে। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটা এই তল দিয়ে 9.8 ত্বরণে পড়বে না, বস্তুর উপর ত্বরণ কাজ করবে কত? 4.86 পরিমাণ। এবং এই ত্বরণটা আমরা লব্ধি ত্বরণ হিসেবে বাইর করছি। এই বস্তুর উপর যতগুলো বল কাজ করছে সবগুলোর জন্য লব্ধি হচ্ছে এত, ওই লব্ধি থেকে আমরা ত্বরণটা হিসাব নিকাশ করছি। তাহলে এই বস্তু এই তলে এতটুকু ত্বরণের নিচের দিকে পড়া আরম্ভ করবে। তাহলে এখানে আমরা 2GH লিখবো না, আমরা লিখবো 2AS। 2A কত লিখবো? S। তাহলে এবার মান বসাই, ইউর মান 0, 2 এর মান বসবে এটা 4.86। এবার S কত বসবে? তুমি সি বিন্দুতে বের করতে চাও গতিশক্তি, তাহলে ডি থেকে আসতেছে সে, তাহলে তার বেগ তুমি কতটুকু কাউন্ট করবা? সি বিন্দুর বেগটা কাউন্ট করবা না? তো ডি থেকে সি এর দূরত্ব যেটা, সেটাই তো এস এর জায়গায় বসবে, কারণ সি থেকে ডি এর বেগটা হিসাব করতে চাচ্ছ। তাহলে এস এর ভ্যালু বসবে 4 মিটার, সিডি এর মান 4 মিটার। এটা তো আমরা বুঝছি কিভাবে, প্রত্যেকটা অংশ 4 মিটার করে না, তাহলে সিডি কত? 4 মিটার। এবার আমরা ইকেটা বের করি। তাহলে আসো ইকে কত হবে? 2 ইন্টু 4.86 ইন্টু 4, আর এটার সাথে এটাকে ভাগ করলে কত? 25 ইন্টু 25, এটা হচ্ছে 972, 972 জুল। তাহলে সি বিন্দুতে গতিশক্তি কত? 972 জুল, 972 জুল। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে ইটি, টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি হবে দুইটার যোগফলের সমান, ইপি যোগ কি ইকে। তাহলে ইপি এবং ইকে যদি একসাথে যোগ করে দেয়, আমি একেবারে ভ্যালুটা বসাচ্ছি 1960, এটা আসবে 2932, 2932 এত জুল। এই যে এটা হলো আমার কিসের ভ্যালু? ইটি এর ভ্যালু। এই যে এখানে যেটা আসছে এটা, এটা হচ্ছে কার ভ্যালু? ইটি এর ভ্যালু, টোটাল এনার্জির মান বা মোট শক্তির মান। কোন বিন্দুর জন্য? সি বিন্দুর জন্য। কোন বিন্দুর জন্য? সি বিন্দুর জন্য। তাহলে আমরা সি বিন্দুতে অলরেডি কি বের করছি? বস্তুর মোট শক্তির মানটা বের করছি। এবার আমাদেরকে কি করতে বলবে? এই যে বি বিন্দুটা বের করতে হবে, সিমিলার নিয়মে আমরা বি এরটা যাচাই করবো। তাহলে আমরা এটা একটু উপরে লিখে রাখি, পরে বুঝতে পারি মতো। 2932, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা সি বিন্দুর বিভব শক্তি বুঝলে, এখন আমরা একইভাবে আমরা বি বিন্দুর গতিশক্তি, বিভব শক্তি বা মোট শক্তি যেটা নিত্যতা মেনে চলে কিনা সেটার জন্য এখন আমাদেরকে কি করতে হবে? বি বিন্দুর জন্য সবকিছু নির্ণয় করতে হবে। তাহলে লিখে ফেলো বি বিন্দুর ক্ষেত্রে বা বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমরা কি কি বের করব? ইপি এবং ইকে। তাহলে ইপির বেলা সূত্র কি? এমজিএইচ। এখন আবার একটু চিত্রটা আঁকাই। এবার দেখো বি হচ্ছে কোথায়? এখানে আমি শুধু বি এর জন্য করতেছি, আর নিচে হচ্ছে এ বিন্দু, এখানে ই, আর এখানে হচ্ছে ডি। আমরা এ বির মান তো 4 মিটার, এটা মনে আছে নিশ্চয়ই আমাদের। অর্থাৎ যেহেতু প্রত্যেকটা অংশ সমান, আমরা আগের চিত্রে কিন্তু প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে লিখছিলাম, মনে আছে? এ বি এর মান যত, বি সি তত, সি ডি তত। তাহলে প্রত্যেকটা কত করে হবে? 4 মিটার করেই হবে। তাহলে আমরা যদি শুধু বি বিন্দুর উচ্চতাটা বাইর করতে চাই, তাহলে আমরা শুধু এটা বের করতে চাচ্ছি, এই যে বি থেকে এই যে এই ভূমির উচ্চতাটা। কারণ বিভব শক্তির বেলায় ম্যাটার কি করে? এইচ এর মান কেমনে বের করে? বস্তু ভূমি থেকে কত উপরে আছে সেটা। তাহলে এটাই হবে আমার এইচ এর ভ্যালু। তাহলে এটার একটা যদি নাম দিই আমরা, এখন এ বি সি ডি গেল, বা এখানে মনে করো এফ নাম দিলাম, এটা এফ বিন্দু। তাহলে এবার এ বি এফ ত্রিভুজে, এ বি এফ ত্রিভুজে, আর এটা কত? এটা তো 30 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে এই ত্রিভুজে যদি আমরা এখন উচ্চতা বের করি, আমি অতিভুজের ভ্যালুটা জানি 4 মিটার, উচ্চতা লম্ব। তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কে কাজ করে? সাইন থিটা কাজ করে। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত? বিএফ, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে বিএফ কেমনে বের করব? সাইন 30 সাথে এ বি কে গুণ দিব। তাহলে এ বি হচ্ছে কত? 4 মিটার, আর সাইন 30 মানে হচ্ছে 0.5। তাহলে বিএফ এর ভ্যালু হচ্ছে, সরি অর্ধেক হয়ে যাবে, 2 মিটার।
কত মিটার? 2 মিটার। এই যে বস্তু ভূমি থেকে কত উপরে আছে? 2 মিটার উপরে আছে। তাহলে এম এর মান কত? 50। জি এর মান কত বসবে? 9.8। এইচ কত বসবে? এইচ বসবে হচ্ছে এই যে সরি 2 মিটার, দেখছো লিখেও দেখতেছি না, 2 মিটার। তাহলে গুণ টুন করলে কত আসে এখান থেকে? 100 ইন্টু 9.8, 980 জুল আসবে। 980 জুল। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত? 980 জুল। এই যে আমাদের একটা অংশ বের হয়ে গেছে। এবার ইকে বের করতে হবে সেম ভাবে। তাহলে ইকের ফর্মুলা বসাই দিই আমরা। লব্ধি ত্বরণ তো আমাদের বের করা আছে। সি বিন্দুতে লব্ধি ত্বরণ যত ছিল, বি বিন্দুতে লব্ধি ত্বরণ কি থাকবে? ততই থাকবে। লব্ধি ত্বরণ মনে আছে 4.86 ছিল আমাদের, ওই যে আমরা যেটা আলাদা করে ত্বরণ হিসাব করছি আলাদা ইকুয়েশন বের করে। তাহলে ওটাই বসাবো আমরা, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান হচ্ছে 50, ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখানে 2g লিখবো না, আমরা এ লিখবো। আর উচ্চতা তো লিখবো না, আমরা হচ্ছে বস্তু কতটুকু নামছে বি বিন্দুতে ওই জন্য ওটাকে এস দিয়ে লিখতেছি। তাহলে এখানে হচ্ছে 25, ইউর মান তো 0, সো এটা লেখার দরকার নাই, শুধু 2 বসাচ্ছি। এর মান 4.86 আর এস হচ্ছে বি থেকে ডি এর দূরত্ব। তাহলে বি থেকে ডি এর দূরত্ব কত? টোটাল এডি বের করছিলাম আমরা গ নাম্বারে 12 মিটার। তাহলে টোটালটা যদি 12 মিটার হয়, এ বি তো 4 মিটার, তাহলে এটা অবশ্যই কয় মিটার হবে? 8 মিটার হবে না? তাহলে ডি থেকে বিতে আসার জন্য বস্তু কতটুকু নিচে নামবে? 8 মিটার নিচে নেমে আসবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি, এটার ভ্যালু কত? 2 ইন্টু 4.86 ইন্টু 8 ইন্টু কত? 25, 1944, 1944 জুল। এই যে আমাদের গতিশক্তি বিভব শক্তি দুইটাই বের হয়ে গেছে। এবার আমরা কি করব? টোটাল এনার্জিটা বের করব। ইটি টোটাল এনার্জি হচ্ছে ইপি প্লাস কি ইকে ইকুয়াল টু, যোগ করলে কত আসে? 1944 যোগ কত? 980, 2924। এই যে 2924 এত জুল। এই যে এটাই হচ্ছে আমাদের কি বি বিন্দুর মোট শক্তি। এই যে আমরা আগে কিন্তু সি বিন্দুটা বের করছিলাম, আমি কোনায় লিখে রাখছি এটা। সি বিন্দুতে মোট শক্তি ছিল 2932 আর এখানে 2924। দেখছো একটু পার্থক্য আছে, এটা 32 এটা 24। তাইলে শক্তির নিত্যতার সূত্র অনুযায়ী মোট শক্তির ভ্যালু সেম হওয়া লাগে, তাহলেই সংরক্ষণশীলতা নীতি মানতেছে বলা যায়। কিন্তু যেহেতু সি বিন্দু এবং বি বিন্দুতে টোটালটা অ্যাকচুয়ালি ম্যাচ করে নাই, শক্তির হালকা পার্থক্য আছে, তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তির যে নিত্যতা সেটা মেনে চলতেছে না। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমাদেরকে জিজ্ঞাসা করছে না শক্তির নিত্যতা মেনে চলে কিনা, তো ডিসিশন কি দিবা? একটু করার পর ডিসিশন লিখে দিবা যে উপরের ক্যালকুলেশন, এটা ভেবে বলবা, ক্যালকুলেশন পাওয়ার দরকার নেই, বলবা বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ভিন্ন। এটা অভিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে দেখা যায় এটা কি হয়েছে? ভিন্ন। যেহেতু ভিন্ন, তাহলে আমরা বলতে পারি এটা নিত্যতা সূত্র কি করতেছে না, মেনে চলতেছে না, এটা বলে দিবা। তাহলে এই ছিল আমাদের 2 নাম্বার প্রশ্নের যে অ্যান্সার, সেটা আমরা অলরেডি গ ঘ দুইটাই সম্পূর্ণ করছি। এবার আমাদের লাস্ট প্রশ্ন, শেষ নাম্বার প্রশ্নটা হচ্ছে গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম কাজ শক্তি উপপাদ্য, ওইটা রিলেটেড এই সিকিউটা। এটা 19 সালের একটা প্রশ্ন, রিসেন্ট টাইমে আসলে এই টপিক থেকে প্রশ্ন হয় নাই। কাজ শক্তি উপপাদ্য ছোট্ট একটা টপিক, এটা দিয়ে পুরো সিকিউ করা আসলে সম্ভব না, বুঝছো? এখানেও ঘ নাম্বার প্রশ্নে আছে এটা। তো এটা থেকে হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেন হয় অনেক। আমরা আগামী ক্লাসগুলোতে অ্যাডমিশনের যে প্রশ্ন সলভ করব, ওটাতে আমরা দেখব কাজ শক্তি উপপাদ্যের যে অ্যাপ্লিকেশনগুলো। সূত্রটা নিশ্চয়ই মনে আছে উপপাদ্যটা। কাজ শক্তি উপপাদ্য কি ছিল? কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি কাজ সম্পন্ন করা হয়, কৃত কাজের ভ্যালুটা ওই বস্তুর গতিশক্তির যে পরিবর্তন এটার কি হবে? সমান হবে। অর্থাৎ গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। এটাই ছিল কাজ শক্তি উপপাদ্য। তা আমাদের প্রশ্নটা একটু দেখি আমরা। প্রশ্ন বলতেছে 4 কেজি ভরের শক্ত পাথর 5 মিটার উঁচু থেকে যদি 5 মিটার উঁচু থেকে যদি মাটিতে, আচ্ছা এটা আচ্ছা 5 মিটার উঁচু থেকে মাটিতে পোতা একটি লোহার রডের উপর পড়ছে, তো লোহার রডের উপর যদি ওই পাথরটা এসে পড়ে, তখন রডটা 10 সেন্টিমিটার মাটির মধ্যে কি করছে? ঢুকে গেছে। এটা হচ্ছে কথা। তো গ নাম্বার প্রশ্ন, মাটির প্রতিরোধকারী বল নির্ণয় করো। চলো তাইলে করে ফেলি এটা। এই ম্যাথটা অনেকটা ওই বন্দুকের কতগুলো ম্যাথ ছিল না তোমরা আগে করতে, যে আমরা নিউটনের মেকানিক্সের মধ্যে পড়ছিলাম, বুলেট যখন কোনো কাঠের মধ্যে প্রবেশ করতে চাইতো, কাঠ ওই বুলেটটাকে কি দিত? বাধা দিত। তাহলে এই বাধা দানকারী যে বল বা প্রতিরোধকারী বল, এটা সেম জিনিস আসলে। আচ্ছা আসো করাই দিই এটা।
গ নাম্বার। তাহলে আমরা একটু যদি চিত্র হিসাব করি, ধরো এখানে একটা কি আছে, লোহার একটা রড আছে, এটা একটা লোহার রড, এটা পোতা আছে, হ্যাঁ, এটা অলরেডি তার একটা অংশ কি করা আছে, মাটির মধ্যে প্রবেশ করানো আছে। এটা এখন 5 মিটার উপর থেকে, এই যে এই উচ্চতাটা হচ্ছে 5 মিটার, 5 মিটার উপর থেকে একটা পাথর, কয় কেজি ভরের পাথর, 4 কেজি, এই পাথরটা এসে এই লোহাটার উপর পড়ছে। লোহাটার উপর যখন সে এসে পড়বে, সে একটা কি করবে, গতিশক্তি নিয়ে আঘাত করবে না? অর্থাৎ এই পাথরটা যখন 5 মিটার উপর থেকে এর উপর এসে কি দিবে, আঘাত করবে, তখন এই যে উপর থেকে যখন এসে পড়বে, তখন একটা শক্তি নিয়ে ওকে কি করবে, আঘাত করবে না? তো এই পয়েন্টে বস্তুটার কি থাকবে, একটা পিকে গতিশক্তি থাকবে, এবং ওই গতিশক্তি নিয়ে ও ওকে কি করবে, আঘাত করবে। কথা বুঝতে পারছি? আঘাত যখন করবে, এই আঘাতের ফলে এই বস্তুটা কিন্তু কি করবে, ভেতরের দিকে কিছুটা ঢুকে যাবে। তাহলে তখন এটা 1 সেন্টিমিটার ভেতরে কি করছে, আমরা যদি এখানে একটু দেখি যে এতটুক, এটা হলো 1 সেন্টিমিটার না, সরি 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে বস্তু ভেতরে প্রবেশ করছে কত, 0.1 মিটার। তাহলে এখানে হিসাব করা লাগবে তোমাকে, তুমি যখন বস্তুতে আঘাতটা করতেছো, আঘাতের পরে কিন্তু ওই লোহাটা মাটির মধ্যে প্রবেশ করার চেষ্টা করতেছে। তো প্রতিরোধকারী বল কখন কাজ করবে, প্রতিরোধকারী বল কাজ করবে এই 0.1 মিটারটা জুড়ে। অর্থাৎ আঘাতের কারণেই তো বস্তুটা বা লোহাটা মাটির মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করছে, ওই 10 সেন্টিমিটার যাওয়া পর্যন্ত মাটির প্রতিরোধকারী বলটা কি করবে, কাজ করবে। যখন হিট করবে, একদম হিট করার মুহূর্তে পাথরটা যখন লোহার রডের উপর এসে পড়বে, তখন কিন্তু প্রতিরোধ দেখাবে না। প্রতিরোধ দেখাবে কখন, লোহাটা যখন ভেতরে প্রবেশের চেষ্টা করবে। কথা বুঝাইতে পারছি? তাহলে ভেতরে যখন প্রবেশের চেষ্টা করবে, তখনই কি করবে, প্রতিরোধটা করবে। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এবার আসো, এবার আমরা ম্যাথটা করব কিভাবে একটু যদি দেখি। ম্যাথ করবা কেমনে? প্রথমত তুমি ইকেটা বের করতে পারো খুব সহজে, হাফ এম ভি স্কোয়ার দিয়ে, এম এর মান দেওয়া আছে, ভি স্কোয়ার কেমনে বের করবো, ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার তো 0 হবে, 2gh এর মধ্যে h এর ভ্যালু হবে 5 মিটার, বস্তু কতটুকু উচ্চতা নেমে আসছে ওটাই হচ্ছে গতিশক্তির বেলায় হিসাব করে। তাহলে 5 মিটার নিচে এসে আঘাত করছে, তাহলে ইকের ভ্যালু পেয়ে যাবো। এখন যতটুকু শক্তি নিয়ে ওকে আঘাত করছো, অতটুকু শক্তির কারণেই ও 0.1 মিটার ভেতরে কি করছে, প্রবেশ করছে। এটা হচ্ছে মাটির মধ্যে যে সরণটা ঢুকছে, এটা হচ্ছে তার ভ্যালু। কথা বুঝাইতে পারছি? তো আমাকে কি করতে হবে, এটার জন্য যে বল, এটাই যে বল, হ্যাঁ প্রতিরোধকারী বল, অর্থাৎ F = ma, ঠিক আছে, প্রতিরোধকারী বল, এখানে Fটা বাইর করতে হবে। কি বাইর করতে হবে, Fটা বের করতে হবে। এখন Fটা আমরা কেমনে বের করবো যদি দেখি একটু। তাহলে প্রথমে আসো ইকেটা বাইর করে ফেলি। ইকে কেন বের করতেছি বুঝছো তো, কারণ ও তো একটা শক্তি নিয়ে আঘাত করবে, তো আমরা জানি ওই শক্তিটাই মূলত কাজে রূপান্তর হয়ে যাবে, শক্তিটাই মূলত কি করবে, কাজে রূপান্তর হয়ে যাবে। তাহলে আসো, ইকে = হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম হচ্ছে কত, বস্তুর ভর হচ্ছে কত, 4 কেজি, 4, ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে মুক্তভাবে পড়তেছে, এখানে হবে 2, ইউর মান হবে 0, 2gh মানে 2 × 9.8 ইন্টু এইচ কত, 5 মিটার নামছে, এই যে। তাহলে এখানে কত আসে, এখানে আসবে হচ্ছে 2 × 9.8 ইন্টু 5 ইন্টু 2, 196 জুল। তাহলে 196 জুল নিয়ে এই পাথরটা এই লোহাটাকে কি করবে, আঘাত করবে, এবং এই 196 জুল শক্তির কারণেই এই লোহার অংশটা বা লোহার রডটা মাটির মধ্যে কতটুকু প্রবেশ করবে, 0.1 মিটার প্রবেশ করবে। তাই আমরা বল বের করতে যাচ্ছি। তাহলে আমরা তো এটা শিখছি যে W = Fs cos θ, শিখছি না এটা? তাহলে কৃতকাজের ভ্যালু কত, এই যে শক্তিটাই মূলত কাজে রূপান্তর হয়ে যাবে, কারণ তুমি যতটুকু শক্তি দিয়ে আঘাত করবা, ওই আঘাতের কারণেই তো বস্তুর সরণটা ঘটছে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে মূলত শক্তিটাকে কৃতকাজ মানে কনসিডার করে নিব, কনসিডার, অর্থাৎ শক্তি যত কৃতকাজ তত। তাহলে 196, এফ আমরা বের করতে চাই, বসলো এস কত, বস্তুর সরণ কত ঘটছে, বস্তুর সরণ ঘটছে 0.1 মিটার, এটা। আর cos থিটার এটার ভ্যালু হবে 1, কারণ থিটার ভ্যালু তো এখানে 0 ডিগ্রি, কারণ বল যেদিকে কাজ করছে, বল কাজ করছে কোন দিকে, নিচের দিকে।
আচ্ছা, প্রতিরোধকারী বল, ও একটু দেখছো, প্রতিরোধকারী বল, বল নিচের দিকে না উপরের দিকে কাজ করছে। কারণ নিচের দিকে বল কাজ করবে কোনটা, বস্তুর উপর যে পাথরটা পড়ছে ওই পাথরটা তাকে নিচের দিকে বল প্রয়োগ করছে। কিন্তু তুমি তো মাটির প্রতিরোধকারী বল হিসাব করতেছো, তো মাটি কোন দিকে বল প্রয়োগ করছে, মাটি কিন্তু লোহা যদি মাটির মধ্যে প্রবেশ করতে চায় মাটি তাকে উপরের দিকে বাধা দিবে, তাহলে মাটির প্রতিরোধকারী বলটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে, এটা হলো এফ প্রতিরোধকারী বল। আর সরণ কোন দিকে ঘটছে, সরণ ঘটছে নিচের দিকে, তাহলে বল এবং সরণ পরস্পর বিপরীত, তাহলে বিপরীত হইলে cos 180 বসে, 180 মান হচ্ছে -1, তাহলে এখানে -0.1 এফ এতটুকু বসবে, এখানে 196, তাহলে এফ এর মান কত আসে এখান থেকে, 196কে 0.1 দিয়ে ভাগ দিব, 1960, 196 এত নিউটন, এত নিউটন, এটাই হলো প্রতিরোধকারী বল। এবং এটা যেহেতু প্রতিরোধকারী বল, তুমি চিহ্ন মাইনাসটা যদি নাও দাও কোনো প্রবলেম নাই, কারণ প্রতিরোধকারী বল সবসময় ঋণাত্মকই হবে, কারণ সরণের বিপরীতে কাজ করতেছে না, সরণের বিপরীতে যদি বল প্রয়োগ হয় তাহলে ওইটা অবশ্যই কি হবে, অবশ্যই ঋণাত্মক হবে, এটাই হলো প্রতিরোধকারী বল। তাহলে তুমি যদি মাইনাস নাও দাও অসুবিধা হবে না, কারণ প্রতিরোধকারী মানে এটা নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে এটা হলো প্রতিরোধকারী বল। কত, 1960 নিউটন, বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের প্রতিরোধকারী বলের অংশ, গ নাম্বার ম্যাথ। এবার আমরা ঘ নাম্বার ম্যাথটা দেখব। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখি, ঘ নাম্বার প্রশ্ন বলতেছে ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য মেনে চলে কিনা। তাহলে ওই যে কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে যা বলছে আমরা ওইটাই চেক করব যেটা মেনে চলতেছে কিনা। তাহলে আসো, কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে কি বলে, আমরা প্রথমে কাজ শক্তি উপপাদ্যটা লিখব। কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা জানি, এটা একটু আগে লিখে দেই, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা জানি কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তনটা কি সমান, গতিশক্তির পরিবর্তন। এই এখন কৃতকাজ আমরা অলরেডি বের করে ফেলছি, তুমি চাইলে গতে কিন্তু অলরেডি তুমি কৃতকাজ বের করছো। কিভাবে, এই বস্তুটা যখন 4 কেজি ভরের বস্তুটা 5 মিটার উপর থেকে এসে ওকে কি করবে, আঘাত করবে, একটা গতিশক্তি নিয়ে এসে আঘাত করবে না, ওই শক্তিটাই হচ্ছে মূলত কি কৃতকাজের সমান, অর্থাৎ যতটুকু শক্তি নিয়ে আঘাত করবে ওই শক্তিটাই তো লাভ করবে এবং অতটুকুই ওর উপর কাজ সম্পাদন হবে। তাহলে কৃতকাজ এটা তুমি চাইলে গ হতে প্রাপ্ত দিয়েও লিখতে পারো, ওই ইকের ভ্যালুটাই হলো কি কৃতকাজ। জিনিসটা বুঝছো কেন, কারণ
কৃতকাজ আমরা পড়ছিলাম না, শক্তি এবং কাজ হচ্ছে পরস্পরের কি পরিপূরক। তুমি যখন কোনো বস্তুর উপর কাজ করতেছো বা কাজ হচ্ছে, এটার মানে হচ্ছে যে করতেছে তার দিক থেকে একটা শক্তি ক্ষয় হয়, শক্তি খরচ হয়। তো এই যে বস্তুটা 5 মিটার উপর থেকে যখন ওর উপর পড়বে, আঘাত করবে, একটা শক্তি নিয়ে কি করবে, আঘাত করবে না? তো ওই শক্তিটা যাবে কোথায়? ওই শক্তিটাই এই বস্তুর মধ্যে পাওয়া যাবে, বা এই বস্তু সেটাকে গ্রহণ করবে, এবং ওই বস্তু ওই শক্তির কারণে কি করবে, কিছুটা নিচের দিকে প্রবেশ করতেছে। সো বস্তুর উপর এই যে কাজ করা হয়েছে বলে বস্তু নিচের দিকে যাচ্ছে। তাহলে কৃত কাজটা তুমি যদি চাও আলাদা করে দেখাইতে পারো। কৃত কাজ যদি আমরা বের করি, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ইকে, ডাব্লিউ ইকুয়াল টু কি ইকে, এটা। অথবা কেউ যদি চাই যে না কৃত কাজ তো ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, তুমি চাইলে এমজিএইচ দিয়েও আনসার বের করতে পারবা। আচ্ছা আমি তোমার একটু করে দেখাই, ইকে দিয়ে তো করে দেখাইছি, ইকে দিয়ে অ্যান্সার আসছিল কত 196। এখন কেউ যদি বলে যে ডাব্লিউ ইকুয়াল টু কৃত কাজের ফর্মুলা হচ্ছে কত এমজিএইচ, যেটা বিভব শক্তি, যেটা হচ্ছে কি শক্তি, বিভব শক্তি। ডাব্লিউ ইকুয়াল টু এম, এম এর মান কত 4 ইন্টু 9.8, বস্তুর উচ্চতা কত 5 মিটার। এই তাহলে ডাব্লিউ ইকুয়াল এখান থেকে কত আসে, 4 ইন্টু 9.8 ইন্টু কত 5, এই যে 196, একই আসছে দেখছো। তুমি ইকে দিয়ে করো অথবা ইপি দিয়ে করো, এটার আনসার কি আসবে, সেমই আসবে 196, কারণ এখানে বিভব শক্তি আর গতিশক্তিটা তো সেমই হবে। এটাই হচ্ছে কি কৃত কাজের ফর্মুলা। আবার কেউ যদি চাই যে না আমি এফএস কস থিটা দিয়ে করব, তখনও হবে। এফএস কস থিটা দিয়ে যদি তুমি করতে চাও তখনও হবে। দেখো আমি আবার এফএস কস থিটা দিয়ে দেখাচ্ছি। ডাব্লিউ ইকুয়াল টু যদি এফএস কস থিটা দিয়ে করতে চাও, তাহলে এফ এর মান কত এমজি, এস এর মান কত হয়ে যাবে এইচ, কারণ বস্তু মুক্তভাবে পড়তেছে। কস থিটা হবে কস 0 ডিগ্রি, কস কত ডিগ্রি 0 ডিগ্রি, কারণ বস্তু যেদিকে পড়তেছে অভিকর্ষ বল, এটা হচ্ছে মূলত অভিকর্ষ বল দ্বারা কাজ। তাহলে অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে না, বস্তুর সরণও কোন দিকে, নিচের দিকে, যার কারণে কস 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির ভ্যালু কত 1, তো এটা 1 হয়ে যাবে। এমজিএইচ এই দেখো আগেরটা একই চলে আসছে না। তাহলে কেউ যদি এমজিএইচ দিয়ে করে সেটাও হবে, এফএস কস থিটা দিয়ে করলে এটাও হবে, আবার ইকের ভ্যালু দিয়ে করলে সেটাও হবে। তাহলে এই হলো কৃতকাজের মান। তাহলে কৃতকাজ বের করছি, এবার গতিশক্তির কি বের করব, পরিবর্তন বের করব। তাহলে গতিশক্তির পরিবর্তনটা কোথায়, এই যে এখানে। তাহলে আমাদেরকে বের করতে হবে গতিশক্তির পরিবর্তন। বস্তু কোথায় ছিল, এখানে ছিল, এখানে বস্তুর আদি অবস্থান ওইখানে। তাহলে ওইখানে কত গতিশক্তি 0 না, কারণ হাফ এমভি স্কোয়ার, বস্তু মুক্তভাবে পড়ার সময় আদি অবস্থানে তার বেগ 0 না, এখানে আদি বেগ 0। তাহলে আমি 5 মিটার পরের বেগটা বের করব, 5 মিটার পরে তার বেগ কত হয়, এবং ওইটা দিয়ে আমরা কি গতিশক্তির পরিবর্তনটা বের করতে পারবো। তাহলে আমরা যদি বের করি, প্রথমে আসো এখানে বের করতেছি 5 মিটার পরে বেগ। তাহলে কিভাবে বের করবো, উচ্চতা দেয়া আছে, তাহলে ভি স্কোয়ার দিয়ে করতে পারবো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত 2gh পরন্ত বস্তু, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার কত হবে 2gh। তাহলে 2gh যদি বসাই দিই, ভ্যালু তো তোমরা বসাইতে পারবে, তাও আমি দিচ্ছি বসাই, যে 9.8, এইচ হচ্ছে কত 5, তাহলে ভি কত আসে এখন রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু কত 5, তাহলে কত 69.29, 69 পয়েন্ট কত, এটা না 2 ইন্টু 9.8, আচ্ছা ধরো এটার রুট হয় নাই, এখন দেখছো 2 ইন্টু 9.8 ইন্টু কত 5, এটা হচ্ছে 98 আসতেছে, এটাকে রুট করলে 9.89, 9.89, এই যে 5 মিটার পরে বেগের মান হবে কত 9.89 মিটার পার সেকেন্ড। এবার এটা দিয়ে যদি আমরা গতিশক্তির পরিবর্তন হিসাব করি, গতিশক্তির পরিবর্তন, আসো গতিশক্তির পরিবর্তন, এটা তো কৃতকাজ, এটা হচ্ছে আমাদের প্রথম অংশের মান, এটা কৃতকাজ। গতিশক্তির পরিবর্তন ডেল ই কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে 5 মিটার পরে যেখানে, এটা হচ্ছে তার শেষ অবস্থা, এটা হচ্ছে কি প্রথম অবস্থা। তাহলে এই জায়গায় যদি আমরা হিসাব নিকাশ করি হাফ এম ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে কত হাফ এম ইউ স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার কত আসবে, হাফ ইন্টু এম এর মান হচ্ছে কত 4 কেজি, ভি স্কোয়ার হচ্ছে এইটা, তাহলে ভি স্কোয়ার হচ্ছে 9.89 হোল স্কোয়ার, আর এটা তো -0, হাফ এম ইউ স্কোয়ার, এটার ভ্যালু কত 0, কারণ আদি অবস্থানে বেগের মান কত হয় 0,
তো এটা দিয়ে যদি এখন আমরা ম্যাথ করি, স্কোয়ার ইন্টু 2, এই যে 196 জুল। এটাই হচ্ছে কি আমাদের আনসার। বুঝাতে পারছি? অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুর কৃত কাজ যেটা, অর্থাৎ বস্তুর উপর যতটুকু কাজ করা হয়েছে সেটা হচ্ছে 196 জুল, এতটুকু কাজ। এবং বস্তুর যেটা কি গতিশক্তির পরিবর্তন, এই যেখানে বের করছি এইটা, এই দোনোটা কি আসছে সমান। তাহলে আমাদের কাজ শক্তি উপপাদ্য এটাই বলে যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এই যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন সমান আসছে, তাহলে আমরা বলতে পারি উক্ত ঘটনা কাজ শক্তি উপপাদ্যটাকে কি করে, সমর্থন করে, এটা আমরা বলতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাসের যে 3টা সিকিউ সলভিং, সেটা এতটুকু পর্যন্ত। তো আমরা বলছি অলরেডি আমাদের আজকের লেকচারটা হচ্ছে এই অধ্যায়ের অফিসিয়ালি লাস্ট লেকচার। আমরা এটার পরে আর 2টা লেকচার আপলোড করব, যেটা একাডেমিকের জন্য না, যেটা হচ্ছে অ্যাডমিশন বেসড করে আমরা লেকচারগুলোকে আপলোড করব। এখানে অ্যাডমিশনের ম্যাথগুলো আমরা সলভ করাই দিব, বা একটু অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আসছে বোর্ড এক্সামের বাইরে, আমরা ওগুলো নিয়ে একটু কি কাজ করব এখানে। তাহলে এইটুকু পর্যন্ত 12টা লেকচার যদি তোমরা ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারো, কথা দিচ্ছি আমি এতটুকু, যে অন্তত পক্ষে তোমার একাডেমিক অ্যাডমিশনের যতটুকু বেসিক তোমার দরকার ততটুকু বেসিক তুমি এখান থেকে পেয়ে যাবা। অর্থাৎ তোমার বোর্ড বইয়ের আলোকে আর কি, বইগুলোর আলোকে যতটুকু বেসিক আমাদের জানতে হয়। আমি এমসিকিউ সলভিং এর একটা ক্লাস, আসলে এইভাবে এমসিকিউ সলভটা করানোটা কঠিন, বোর্ডে লিখে লিখে তো সিকিউ হয়তো লিখে করানো যায়, কারণ প্রশ্ন থেকে উত্তর করা যায়, বাট এমসিকিউ তো প্রশ্নগুলা লিখাও টাফ, উপস্থাপন করাটাও টাফ। তো এমসিকিউ ক্লাস হয়তো এখন সংযুক্ত করতে পারতেছি না এখানে, বা এমসিকিউর উপর কোনো ক্লাস আমার ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু আসলে এইভাবে আসলে এমসিকিউর ক্লাস নেওয়াটা পসিবল না। কারণ তোমাকে তো আমি 8-10টা এমসিকিউ করাইলে হবে না। এই চ্যাপ্টারের অ্যাটলিস্ট মানে 50 থেকে 100টা এমসিকিউ যে তোমাকে করিয়ে দেওয়া যায় বা আর একটু কম, এগুলো লেখার জন্য অনেক স্পেস দরকার, প্লাস সময়ও দরকার। আসলে এমসিকিউ নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ না আসলে এটা, যার কারণে এমসিকিউ ক্লাসটা আমরা আপাতত দিচ্ছি না। তবে ইনশাল্লাহ আমরা সামনে এটার উপর এমসিকিউ ক্লাস রেডি করে দেওয়ার ইচ্ছা আছে কোনো একভাবে, হয়তো সেটা যে কোনোভাবে আমরা চেষ্টা করবো দেওয়ার। তবে আপাতত আমাদের পরিকল্পনা যতটুকু ছিল আমরা ওই অনুযায়ী পুরো বেসিক থেকে শুরু করে এই চ্যাপ্টারটাকে কাভার করছি, প্লাস সিকিউ সলভিংও তোমার যে যে বিষয়গুলো জানতে হবে ওই বিষয়গুলো আমরা এখানে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারগুলোতে। যারা একাডেমিকের জন্য ভালো করে পড়তে চাও তারা এই 12টা লেকচার সুন্দর মতো যদি ধৈর্য সহকারে বুঝে করে, যে ম্যাথগুলো আমি করাইছি ওগুলা প্লাস এগুলার আলোকে আর অনেকগুলো ম্যাথ তোমরা নিজেরা করতে পারবে। আমি প্রায় সিকিউ সলভ করাইছি কয়টা, সবগুলা লেকচার যদি হিসাব করি অলমোস্ট 12-15টা তো সিকিউ আমি নিজেই সলভ করাইছি। এখন 3টা করাইলাম, এর আগের ক্লাসে করাইছি একটা, এর আগের ক্লাসও আমি আলাদা আলাদা করে সিকিউ ক্লাস আপলোড করছি টপিক বেসড। আমি একেবারে চ্যাপ্টারের লাস্টে সব সিকিউ একসাথে করাই নাই, আমি একটা টপিক পড়ানোর পরের ক্লাসে ওই টপিক রিলেটেড ম্যাথ করাইছি, এরপর আরেকটা টপিকের বেসিক, দেন ওইটার ম্যাথ। এভাবে করে তোমার লেকচারগুলো দেখলে আশা করে বুঝতে পারবে এটা। কারণ একসাথে করলে আসলে দেখা যায় যে বেসিক সব একসাথে পড়াইলে ওটা নিতে অনেক সময় অনেক স্টুডেন্টের কষ্ট হয়ে যায় সব একসাথে বেসিক মনে রাখা। এই জন্য অল্প পরিমাণে বেসিক, এরপরে হচ্ছে ওই বেসিকটার উপর যে সিকিউ প্রবলেম সেটা আমি এইভাবে করে এই ক্লাসগুলোকে সেট করছি, যাতে করে ওই বেসিকটার উপর ওর প্র্যাকটিসটা একসাথে হয়ে যায়, যাতে একত্রে সব দিতে গেলে আসলে অনেক কিছু ভুলে যায় বা অনেক কিছু সে নিতে পারে না, এটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের লেকচারগুলোতে। সালামু আলাইকুম।